ফিটনেসটা ডিপেন্ড করে হচ্ছে গিয়ে কমপ্লিটলি আপনার লাইফটাকে আপনি কিভাবে একটা ডিসিপ্লিনে নিচ্ছেন। অনেকে দেখবেন বলবে যে তোমার এই বডি বানাইতে এতদিন লাগছে, আমি জিমে গেলে হয়তো 2 মাসে হয়ে যাবে। জিমে গেলে বুঝতে পারবে যে কতদিন সময় লাগে রেজাল্ট আসতে। ফিটসমনিয়া অ্যাপটি আসলে বেসিক্যালি একটা প্ল্যাটফর্ম, কমিউনিটি প্ল্যাটফর্ম। আর এই কমিউনিটি প্ল্যাটফর্মটার মেইন উদ্দেশ্যটা হচ্ছে আমাদের বাংলাদেশের ফিটনেস রিলেটেড যত মানুষ আছে, শুধু বডি বিল্ডিং সেক্টর না, বডি বিল্ডিং, হেলথ সেক্টর, সব সেক্টরের মানুষদেরকে একসাথে আমরা একটা কমিউনিটি ক্রিয়েট করা। আমার ক্ষেত্রে আমি মোটিভেট করাটাকে বেশি গুরুত্ব দিই না, আমার ক্ষেত্রে গুরুত্ব দিই ক্ল্যারিটি, মানে মাইন্ডসেটে এইটা নিয়ে আসা যে আপনি কেন করবেন, তাহলে মোটিভেশনের দরকার হয় না। যে আসলে আমাদের ফিট থাকতে কিন্তু খুব বেশি জিনিসের প্রয়োজন পড়ে না, একটা হেলদি লাইফস্টাইল, ডিসিপ্লিন, আর সবচেয়ে বড় যে বিষয়টা সেটা প্রোটিন খেলে কি কিডনি নষ্ট হয় বা লিভার নষ্ট হয়? অ্যাবসের ওয়ার্কআউট করলেই কি অ্যাবস হয়ে যায়? যে কোনো ট্রেনার সে যদি ম্যাসকিউলার না হয় তাহলে কি সে ট্রেনার হতে পারবে না বা সে ফিট না? এই সব ধরনের ভুল যে ভ্রান্তিগুলো আছে সেগুলোর ইতি ঘটাতে আমরা চলে এসেছি ফিটসমনিয়ার ফার্স্ট এপিসোড নিয়ে, যেখানে আমরা ফান, ফ্যাক্টস এবং ফিটসমনিয়ার সিগনেচার স্টাইলে আপনাদের কাছে প্রেজেন্ট করব যে কিভাবে করে এই জিনিসগুলোর ইতি ঘটানো যায়। Welcome everyone to the very first episode of Fitsomnia Podcast. Fitsomnia Podcast-এর এই আমাদের প্রোগ্রামটির নাম হচ্ছে Fitsomnia Encourages Fitness Culture in Bangladesh. অ্যান্ড এইখানে আমাদের আজকে গেস্ট হিসেবে আছেন খুবই পরিচিত মুখ আবু সুফিয়ান তাজ ভাই এবং আরেকটি খুব পরিচিত মুখ সোহাগ ভাই। সো আমিও আমার পরিচয়টি দিয়ে নিই। আমি ডিউক জোসেফ, ব্র্যান্ড অ্যাম্বাসেডর অফ ফিটসমনিয়া অ্যান্ড আইএসএস সার্টিফাইড নিউট্রিশনিস্ট, অলসো ফিটনেস ইনফ্লুয়েন্সার হিসেবে তাদের থেকে অনুপ্রাণিত হয়ে আমিও আসলাম মানুষের উপকারের জন্য। সো সুফিয়ান তাজ ভাই, আপনি যদি কিছু বলতেন আপনার সম্পর্কে শর্ট। আমার সম্পর্কে যারা ফিটনেস রিলেটেড কন্টেন্ট দেখে তারা যথাসম্ভব আমার সম্পর্কে জানে। অনেকে আবার আমাকে ডাক্তারও মনে করে, যেহেতু আমি বেশি রিসার্চ বেসড কথা বলি আর যেগুলো মানুষের লাইফে কাজে দেয় খুব। কিন্তু আমি আসলে কোনো ডাক্তার না, আমি আসলে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি আইবিএ থেকে। তো আমি হচ্ছে বিজনেসের স্টুডেন্ট, কিন্তু ফিটনেস নিয়ে আমার এত বেশি আগ্রহ ছিল যে আমি যখন ইউনিভার্সিটিতে ফার্স্ট ইয়ারে ছিলাম তখন তো আমি টুকটাক এক্সারসাইজ করতাম ক্লাস 8 থেকে। ইউনিভার্সিটির ফার্স্ট ইয়ারে আমি প্রথম জিমনেশিয়াম ওপেন করি। বিভিন্ন ধরনের মানুষের প্রবলেমের সলিউশন বের করতে এই ডেপথ চলে আসছে। তারপরে এগুলো নিয়ে পড়াশোনা করেছি। আপনার মতো আইএসএসের যে ইন্টারন্যাশনাল স্পোর্টস সায়েন্স অ্যাসোসিয়েশন থেকে আমি সার্টিফাইড হয়েছি। কিন্তু আমি নর্মালি সার্টিফিকেশনের কথা কম বলি, কারণ সার্টিফিকেশনের থেকে রিয়েল লাইফ থেকে বেশি শেখা যায়। মানে সার্টিফিকেশন আপনাকে একটা গৌছানো ইনফরমেশন দেয়, রিয়েল লাইফের এক্সপিরিয়েন্স সলিউশন বের করে আপনি একদম ডেপথে চলে যেতে পারেন, যেটা আপনি বুঝতে পারেন যে একটা মানুষের লাইফে এই প্রবলেম হলে এই সলিউশন থাকে। তো ওইখান থেকে আমি বেশি শিখেছি। আমাদের হচ্ছে জিমনেশিয়াম আছে, যেটার প্রমোশন আমি করি না, তো এখানে আমি বলতে চাচ্ছি না। আর নর্মালি হচ্ছে আমি এমনি যদি বলি তো আমি হচ্ছে ফাউন্ডার হিসেবে আছি হচ্ছে fitlab.com-এ। তো আপনার এটার হচ্ছে পুরোপুরি ম্যানেজমেন্ট আগে আমি করতাম, এখন আমি ম্যানেজমেন্টেও নাই, ম্যানেজারও অন্য আছে। জাস্ট আমি একজন এখন শেয়ার হোল্ডার হিসেবে আছি। আমি আমার লাইফের ফুল ফোকাস এখন কন্টেন্ট ক্রিয়েশনে দিয়েছি। আমি কাউকে এখনও কনসালটেন্সিও দিচ্ছি না, কাউকে ট্রেনিংও দিচ্ছি না, যাদেরকে দিই ফ্রিতেই দিই যদি ভালো লাগে। তাছাড়া ফুল ফোকাস এখন আমার জাস্ট কন্টেন্ট ক্রিয়েশনে। তো এটাই হচ্ছে আমার এখন বর্তমানের পরিচয়। খুবই সুন্দর লাগলো শুনে। আসলে দর্শক আপনারাও শুনলেন সুফিয়ান ভাইয়ের খুব সুন্দর জার্নিটা, আর অলসো তার সম্পর্কে অনেক কিছুই আমরা জানতে পারলাম আজকে। সো ধন্যবাদ সুফিয়ান ভাই। এবার চলে আসি সোহাগ ভাইয়ের কাছে। সোহাগ ভাই, আপনি যদি আপনার সম্পর্কে একটু বলতেন দর্শকদের। রাইট নাও আমি যদি বলি, আমার স্টার্টিংটা শুরু হয় আজ থেকে প্রায় 3-4 বছর আগে হবে। আমি স্কুলে ছিলাম। এখন আপনি চিন্তা করতে পারেন যে ম্যাক্সিমাম স্কুলে পড়া স্টুডেন্টদের যে অবস্থা, যে সকালে বাসা থেকে বের হয়, এরপরে কোচিং, তারপরে ক্লাস, এরপর বিকেলে আবার কোচিং, দেন বাসায়। এখানে কিন্তু ডায়েটের কোনো কিছু আপনি পাবেন না। বাসা থেকে টিফিন নিয়েও কিন্তু ওই টিফিন ভালো থাকবে না সারাদিন, ঠিক না? তো ওই যে কালচারটার মধ্যে আমি পড়ে গেছিলাম প্রায় দীর্ঘ অনেক বছর, যার কারণে হচ্ছে আমার বডির অবস্থা খুবই খারাপ। এমনকি আমি মজার একটা ঘটনা বলি, আমার এরকম অবস্থা হয়েছে। একদিন ক্লাসে হচ্ছে স্কেলিটন পড়ায়, যেটা ঠিক আছে, আমাকে ম্যাম সামনে নিয়ে গেছে যে দেখানোর জন্য এখানে হাড়। হ্যাঁ, মানে এই ছেলেটা এতই পাতলা ছিলাম। আমার ওজন ছিল মাত্র 44 কেজি। 5 ফিট 8-এর একটা বডি, 44 কেজি, বুঝতেই পারতেছেন যে কতটা। তারপর চেহারা অনেক কালো ছিল তখন, আমি আবার স্পোর্টসে ছিলাম, ফুটবল খেলতাম। তো হঠাৎ মনে হইতেছে যে সবাই তো ট্রোল করে, বডি নিয়ে ট্রোল করে, অনেকে হয়তো আমার মতো এরকম ট্রোলের শিকার হয়। সো আমি এখানে বলতে চাচ্ছি যে জিনিসটা ট্রোলের শিকার হয়। এখন ওয়েট গেইন করা বা ফ্যাট লস করা এগুলো কিন্তু রকেট সায়েন্স না, এগুলো চাইলে আমরা পারি। হ্যাঁ, জাস্ট একটু বুঝতে হয়। তো আমি ইউটিউবে শুরু করি ঘাটাঘাটি, পরে একটা ট্রান্সফরমেশন ভিডিও দেখি যে কিনা হচ্ছে আপনার 40 কেজি থেকে 80 কেজিতে ট্রান্সফার করে
করে তার বডি। এখন বুঝতে পারতেছি ওইটা হচ্ছে ওইরকম হয়তো ন্যাচারাল ছিল না, বাট আমাকে এটা মোটিভেট করছে। আমি তখন বাসা থেকে ব্যায়াম শুরু করি, এরপর আস্তে আস্তে একটা জিমে যাই, নর্মাল একটা লোকাল জিমে। 300 টাকা বেতন ছিল ওই জিমের, ওইটা দিতে আমার তখন কষ্ট হইতো, আমি টিউশন থেকে টাকা বাঁচায় ওটা দিতাম। এরপর একটা ভালো জিমে যাই, তো ওখান থেকে আমাকে অফার করে। এরপরে একটা জিমে বর্তমানে হচ্ছে আমি একটা জিমের ওনারই আছি ধরতে গেলে, ট্রেনার আছি পাশাপাশি। তো এই আর কি, তো আমার গোল আরো আস্তে আস্তে একটু সামনের দিকে এগিয়ে যাওয়া। খুব সুন্দর লাগলো সুভাগ ভাইয়ের এই হাসলিং জার্নি সম্পর্কে আমাদের আইডিয়া নিয়ে। আসলে আমরা সবাই হাসলার্স, লাইফে আমাদের সবাইকে এরকম সময়গুলো পার করতে হয়। সো এখন যে প্রথম কোয়েশ্চেনটা আমরা একটু ফিটনেস রিলেটেড, সো ফিটসমনিয়া অ্যাপ সম্পর্কে তো আপনাদের সবার ধারণা আছে ডেফিনেটলি, রাইট? অনেক ভালো ধারণা নাই, তবে উপরে উপরে ধারণা আছে, গভীর ধারণা নাই। অবশ্যই ধারণাটা আমরা করে নিব। সো ফিটসমনিয়া অ্যাপটি আসলে বেসিক্যালি একটা প্ল্যাটফর্ম, কমিউনিটি প্ল্যাটফর্ম। আর এই কমিউনিটি প্ল্যাটফর্মটার মেইন উদ্দেশ্যটা হচ্ছে আমাদের বাংলাদেশের ফিটনেস রিলেটেড যত মানুষ আছে, শুধু বডি বিল্ডিং সেক্টর না, বডি বিল্ডিং, হেলথ সেক্টর, সব সেক্টরের মানুষদেরকে একসাথে আমরা একটা কমিউনিটি ক্রিয়েট করা, যাতে আমাদের যেসব মানে যারা সাহায্য চায়, যারা হচ্ছে গিয়ে হেল্প চায়, বা যারা হচ্ছে গিয়ে লার্নার্স আছে, অনেক সময় কোচ, ট্রেনার, এগুলো কিন্তু আমাদের বাংলাদেশে প্রপার পাওয়া খুবই ডিফিকাল্ট, রাইট? সো ওই জিনিসগুলো আসলে সব মেনটেন করে খুব সহজেই একটা প্ল্যাটফর্ম ক্রিয়েট করা, যাতে সবার জন্য জিনিসটা ইজিয়ার হয়। সো আমরা এখন প্রথম কোয়েশ্চেনে যেতে চাই ফার্স্ট, আবু সুফিয়ান তাজ ভাইয়ের কাছে। সো তাজ ভাই, আপনার ফিটনেস জার্নিটা শুরু হয় কিভাবে? আমি নর্মালি জনসনের অনেক বড় ভক্ত ছিলাম, রেসলিং এর ফ্যান ছিলাম। নর্মালি আমি কিন্তু শুরুতে মানে কোনো ফিটনেস স্বাস্থ্য সচেতন ব্যক্তি ছিলাম না, যেটা অধিকাংশ ইয়াং জেনারেশনই স্বাস্থ্য সচেতন হয়ে কিন্তু জিমে ভর্তি হয় না বা এক্সারসাইজ করে না। এটা ইম্পসিবল। যদি কারো বয়স কম হয় আর সে যদি বলে যে আমি স্বাস্থ্য সচেতন তাই জিমে গেছি, তাহলে সে মিথ্যা কথা বলছে। আপনি সম্পূর্ণই আপনি লুকের ফ্যান। অল্প বয়সে একটা মানুষ লুকের ফ্যান হয়, যে আমার লুক দরকার, সেই লুকটার জন্য আমি জিমে গেছিলাম। এটা তো লুকানোর কিছু নয়। মানুষকে বলবো যে স্বাস্থ্য সচেতন বলে আমি গেছি, কত ভার্চুয়াস একটা উদ্দেশ্য। না না, ভার্চুয়াস উদ্দেশ্য ভাই আমাদের ছিল না। আর মানে আপনি খুব কম মানুষই পাবেন যাদের ভার্চুয়াস উদ্দেশ্য থাকে যে আমি লং টার্ম সুস্থ থাকবো। কিন্তু শুরুতে আমি গেছিলাম যে আমার জনসনের মতো বডি লাগবে, বুঝতাম না। আমি মনে করতাম যে বডি মানে হাত, মানে হাতের মাসল থাকলে সেটাই বডি বলে। চেস্ট, ব্যাক, অ্যাবস, লেগস, এগুলো আমি অত বুঝতাম না শুরুতে। কিন্তু ছোটবেলা থেকে আমি আবার হচ্ছে মানে বিভিন্ন অ্যাক্টিভিটির মাধ্যমে আমার লেগসের মাসল অনেক ভালো ছিল। আমার আব্বা ফুটবলার ছিল, ওইখান থেকে আমার আব্বারও কিন্তু অ্যাবস ছিল, আমি তো ছবি দেখেছি। সেই আমি বড় হয়ে যাওয়ার পরও, মানে বড় হয়ে আমি যখন ছোট ছিলাম 5-6 বছর পর্যন্ত ছিলাম, তখনও আমার আব্বা প্রফেশনাল ফুটবলে ভালো মতোই একদম অ্যাক্টিভ ছিলেন। তখন অ্যাবসও ছিল, মাসলও ভালো ছিল। আমি আমার আব্বাকে দেখতাম অনেক বেশি স্ট্রং, তো আমি মনে করতাম যে আমারও এরকম শক্তি লাগবে। তো সেটাই মোটিভেট করেছে, মানে আমার আব্বাকে দেখে আমি বেশি মোটিভেট হয়েছি। কিন্তু যখন জন সিনাকে দেখলাম, আমি বললাম যে দুনিয়াতে এত শক্তিশালী মানুষ আছে। তো তখন জন সিনা তখন পিকে ছিল, মানে তখন তো পিক টাইম চলছিল, যখন আমি ক্লাস 7, 8, 6 এ পড়তাম। তো তখন রেসলিংকে রিয়েল মনে করতাম, সেটা তো পরবর্তীতে দেখেছি এটা স্টোরি রিলেটেড। তো আমার একদম টার্গেট ছিল যে আমি জনসনের মতো শুধু দেখতে হবো না, তার মতো কথাও বলবো। এই কারণে আমি আইএলটিএস কোর্স করা, ইংলিশ শিখা, এই করা ওই করা, ইংলিশ মিডিয়ামে ইউনিভার্সিটি লেভেলে তো ইংলিশ মিডিয়ামে পড়েছি। কিন্তু নর্মালি আমার ভিডিওতে আমি ইংলিশ কম টানি, বাংলা এই জন্য আনি যেন সাধারণ মানুষ একদম বুঝতে পারে। এই জন্য কেউ বুঝতে পারে না যে তাজ ভাই মনে হয় ইংলিশ মিডিয়ামে পড়েছে, কিন্তু এটা বোঝা যায় না আমার কথা শুনে। তো এটা হচ্ছে ব্যাপার। এটা রিজনটা হচ্ছে মানুষ পছন্দ করে বেশি, মানুষ যেটা পছন্দ করে। যেমন আপনি ধরেন এক ধরনের চা খেতে পছন্দ করেন, এখানে সামনে চা রাখা আছে। আমি যে ধরনের চা খেতে পছন্দ করি সেটা যদি মানুষের কাছে সেল করি, আমি সাকসেসফুল হতে পারবো না। আমি মানুষ মানে আমার কাস্টমার যেটা পছন্দ করে সেটা আমাকে করতে হবে। এই কন্টেন্টেও আমি সেম জিনিসটা অ্যাপ্লাই করি। এটা লাইফে সব কিছু, যারা কন্টেন্ট ক্রিয়েশন করতে চাচ্ছে তারা যদি এরকম করে ভাবে যে আমি জাস্ট এসে আমার লাইনে জাস্ট ইংলিশ টানবো, একটু কুল সাজবো, আপনি কোনোদিনও সাকসেসফুল হবেন না। আপনাকে মানুষের নেচার, মানুষের যে নিডটা সেটার উপরে বেস করে কন্টেন্ট তৈরি করতে হবে। এটা আমি সবাইকে বলি। ইনফ্যাক্ট আপনি যদি বিজনেসও করতে চান, আপনি জাস্ট পশ লুক দেখাতে চাচ্ছেন, কিন্তু মানুষের নিড ফুলফিল করছেন না। যেমন বিজনেস অনেক সময় দেখা যায় যে অনেক রেস্টুরেন্ট, অনেক ডেকোরেটিভ রেস্টুরেন্ট ওপেন করে, কিন্তু মানুষের নিড কি যে একটা টেস্টি খাবার খাওয়া বা হেলদি ওয়েতে খাবার পরিবেশন করা, বা কস্টটাও যেন মিনিমাইজ হয়। যেহেতু আপনি ডেকোরেশন অনেক হাই করেছেন, সেটার জন্য মানুষ একদিন ছবি তুলতে আসবে, নেক্সট টাইম আসবে আপনার টেস্ট দেখে। যদি টেস্ট ঠিক না থাকে, আপনি কাস্টমারকে একদিনের জন্য পাবেন। আর টেস্ট ঠিক থাকলে আপনার ডেকোরেশনে যা তা অবস্থা থাক, ফ্যান ভাঙচুর থাক। যেমন আমরা তো রাজশাহীতে একটা কালাভুনা দোকান আছে, আমি নর্মালি রাজশাহীর ভিডিওতে বলে দিচ্ছি। তো ওই কালাভুনা দোকানে কিন্তু কিছু হাটে যে ফ্যান নাই, মাটিতে বসে খেতে হয়, কিন্তু খাবারের এমনই টেস্ট, আমি মাসে একবার হলেও যাই। রিজনটা কি? টেস্টের জন্য যাইতে হবে সেখানে। এই তো মানে কাস্টমারকে যদি আপনি রিটেন করতে চান, যদি আপনি আপনার ভিউয়ার্সকে রিটেন করতে চান অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটর, তাহলে আপনাকে বেসিক এমন জিনিস দিতে হবে যেটার জন্য মানুষের আরও আগ্রহ বাড়বে তার কাছে যাওয়ার জন্য। এমন না যে একবার দেখলাম লোকটাকে কুল লাগলো, পরের দিন ভুলে যাবে আপনাকে।
কেউ কাউকে মনে রাখে না। আর হচ্ছে যতই কেউ ধরেন এখন তো অনেকে ট্রলে শিকার হয়, এই হয় ওই হয়, আসলে ব্যাপারটা কি শুরুতে আপনি অনেক ভুল করবেন, ট্রলে শিকার হবেন, কিন্তু যখন পজিটিভ কাজ করা শুরু করবেন তখন দেখবেন যে মানুষ আবার আপনাকে পছন্দ করছে। তো এটাই তো, ওই আবার আমার জার্নিতে চলে আসি। তো আমি ওই বডি বিল্ডিং শুরু করলাম, তখন ওই সাইকেল চাটতাম, শিলপাটাতে ব্যায়াম করতাম বাসাতে, তখন তো জিম ছিল না। তো এইগুলো করে করে ছাদে পুশ আপ দিতাম, বা বাঁশ লাগিয়েছিলাম ছাদে, ছিলাম পুল আপ বারের মতো। তো বাঁশ, মোটা বাসাতে হাত আটতো না, তখন তো হাত ছোট ছিল, তখন ক্লাস 7-8 পড়তাম। ওইভাবে ঝুলে ঝুলে পুল আপস এগুলো করতাম, কিন্তু প্রপার নলেজ ছিল না। তো বাসার পাশে প্রথম জিম ওপেন হয় 2016 সালে, মানে আমার বাসার ঠিক পাশেই ওপেন হয়। তো 16 সালে আমি আমার আব্বাকে বললাম যে আমি জিমে ভর্তি হব। তো আমার আব্বা বললো যে আচ্ছা ঠিক আছে, তাহলে তোমাকে যে কথা বলে দিই। কিন্তু জিমের ফিজ এত বেশি ছিল যে আমার আব্বা বলছে যে না, ফুটবল ভর্তি হওয়ার দরকার নাই, ওই একটু পরে ভর্তি হোক। কারণ কি একটা ব্যাপার হলো, আমার আব্বা প্রফেশনাল ফুটবলারে অনেক বেশি সাকসেসফুল ছিল, কিন্তু অ্যাক্সিডেন্টের কারণে আর ফুটবল কন্টিনিউ করতে পারেনি। প্রবলেম হচ্ছে ইয়াং জেনারেশনের ম্যাক্সিমামের যে প্রবলেম, সেটা হচ্ছে যখন তারা টাকা আয় করে, তখন মানে যা আয় করে তার থেকে 120% খরচ করে। আমার আব্বার ক্ষেত্রেও সেম জিনিসটাই ছিল, প্রচুর টাকা কামিয়েছি কিন্তু রাখতে পারেনি, খরচ করেছে। মনে করেছে আমার তো লাইফ পড়ে আছে, পরে আমি তো দীর্ঘদিন ফুটবল খেলবো আরও, তখন আমি স্টেবল হবো, তখন আমি জমি কিনবো, দোকান কিনবো, এই করবো এই করবো। এই ভুলটা করে, এই ভুলটা আমি করিনি। আমি এই জন্য আমার ভিডিওতে বারবার বলি, আমি রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স থেকে শিখেছি। 20 থেকে 30 বছর, এই 10 বছর আপনি যে টাকা কামাবেন তার 80-90% আপনি ইনভেস্ট করে ফেলেন, 30-এর পর আপনি জাস্ট এনজয় করবেন। যেমন এখন কিন্তু আমাকে আর কাজ করা লাগে না। আমি আপনাকে বলবো যে আমি মনে হয় দুনিয়াতে এখন সব থেকে অলস ব্যক্তি, যে কাজ না করেও টাকা কামাচ্ছে, মানে আমার মনে হয়। কারণ আমি কোনো রকম কাজ করি না, আমি আমার পছন্দের কাজ করি, একটাই কন্টেন্ট ক্রিয়েশন করা। বাকি আমি এমনভাবে সিস্টেম বিল্ড করেছি যে গত 10 বছর ধরে, আমি 20 বছর বয়সে প্রথম জিমনেশিয়াম ওপেন করি, এই মোটামুটি 30 বছরে এখানে আস্তে আস্তে প্রায় 3 কোটি টাকার উপর খালি ইকুইপমেন্টই কিনেছি। কত টাকা যে আমি কামিয়েছি তার হিসাবই নাই। তো এই জিনিসগুলো কি যে, কিন্তু লাইফস্টাইল আবার আমার সবার, মানে এমন না যে আমি অনেক রিচ লাইফ করি, একদম মানে যতটুকু খরচ না করলে না। কারণ আমি চাচ্ছি যে আরো অনেক বড় বিজনেসটাকে এক্সপ্যান্ড করা। আর আমার শুধুমাত্র আমি সেটাই কিনি যেটা আমার ভ্যালু বাড়ে। আমি আরেকটা ভিডিওতে বলেছিলাম যে আমি শুধুমাত্র সেই জিনিসগুলো শুরু থেকেই সেই জিনিসগুলোই কিনি যেটা কিনলে আমার ইনকাম বাড়ে অথবা খরচ কমে। আমি মোবাইলও কিনেছি, মোবাইল কেনার ফলে আমার ইনকাম বেড়েছে। যতদিন পর্যন্ত আমার মনে হচ্ছে এই মোবাইলটা কিনলে আমার ইনকাম বাড়বে না, ততদিন পর্যন্ত কিনি। সো ইউ বাই সামথিং উইথ আ পারপাস। আমি যে কোনো জিনিস কিনি পারপাস না থাকলে ওটা আমার দরকার নাই, যতই লোক হোক। এইটাই হচ্ছে যারা মিডল ক্লাস তাদের জন্য এই সাজেশন থাকবে। আপার ক্লাসের ক্ষেত্রে আমি এটা বলছি না। আপার ক্লাসের ক্ষেত্রে আপনার বাবা পরিশ্রম করেছে, আপনি ডিজার্ভ করেন সে সাকসেস। অনেকে বলতে পারে বাপের টাকায় ফ্যাশন করেছে, তার বাবা পরিশ্রম করেছে, সে তার বাবার পরিশ্রমের ফল কেন পাবে না? যেমন আপনি যদি পরিশ্রম করে সাকসেসফুল হন, আপনার ছেলে মেয়ে সেই সুবিধা পাবে। তা আমি সেটাকে কখনোই খারাপ কিছু মনে করি না। কিন্তু আমি একটা জিনিসই সাজেস্ট করবো যারা আপার ক্লাস, যে ড্রাগসে যেন না। অনেকে ড্রাগসে গেলে আপনি আপনার লাইফ এনজয় করতে পারবেন না। কিন্তু আপনি যে আপনার লাইফ এনজয় করছেন, আপনি কার চালাচ্ছেন, দামি গাড়ি ইউজ করছেন, দামি বাইক ইউজ করছেন, এটা আপনি ডিজার্ভ করেন, কিন্তু কখনো ড্রাগসে যেন না। ড্রাগসে গেলে আপনি এইগুলো বেশি দিন মানে ইউজও করতে পারবেন না, এটা হচ্ছে ব্যাপার। আর মিডল ক্লাস যারা, তারা 30-এর পর এগুলো পাবেন যদি আপনি 30 বছর বয়স পর্যন্ত ইনভেস্ট করেন। তো এটা হচ্ছে ব্যাপার। তো এখন যেমন আমার বয়স প্রায় 30, এখন আমি চাইলে যে কোনো কিছুই কিনতে পারবো, এতটা স্টেবিলিটি চলে আসছে। এটা আসছে ভাই, আমি গত 10 বছর প্রচুর ইনভেস্ট করেছি, প্রচুর। মানে এমন না যেমন আমার iPhone 7 Plus ইউজ করতাম গত 2 বছর ধরে, মানে আগেও রিসেন্টলি, অনেক পুরাতন ফোন। ওই ফোন দিয়ে আমি প্রথম কন্টেন্ট ক্রিয়েশন শুরু করেছি। আমার 1 লাখ ফলোয়ার হয়েছে ওই ফোনে, iPhone 7 Plus-এ। প্রথম 1 লাখ ফলোয়ার আমার iPhone 7 Plus দিয়ে রেকর্ড করে করে সেলফি ক্যামেরাতে হয়েছে। তো রিজনটা হচ্ছে কোনো একটা কাজ করতে গেলে আপনাকে রেডি হতে হবে না। আপনি যখনই মনে করবেন আপনি রেডি হবেন তারপরে শুরু করবেন, এটা আসলে ঠিক টাইম না। আপনি শুরু করেন। তো ওই প্রথমে হচ্ছে জন সিনার ভিডিও দেখে, তো এটা আমাকে একটা পারপাস দিয়েছে যে আমাকে ওর মতো বডি বানাতে হবে। জিমে ঢোকার পর দেখলাম যে মানুষের লাইফে তো হিউজ প্রবলেম। আর মানে হচ্ছে আমি 20 বছর বয়সের ছেলে, আমার কাছে তখন 30 বছর, 40 বছর, 50 বছর বয়সের মানুষ ট্রেনিং করতে আসতো। ঠিক আছে, তো রিজনটা কি, তখন আমাদের রাজশাহীতে ভালো কোনো ট্রেনার ছিল না শুরুতে। তা আমি দেখলাম যে আমার যেহেতু নলেজ আছে, আমি ইংলিশের রিসার্চ পেপারগুলো পড়লে বুঝতে পারতাম বিভিন্ন ফ্যাক্ট, যে এই রিসার্চ পেপারে এটা বলছে, ওটা বলছে, এই অনুযায়ী মানুষকে সাজেশন দিতাম। তখন মানুষের রেজাল্ট পেতো, তার সাইড ইফেক্টটা কম হতো। নর্মালি দেখা যায় যে আমরা কী করি, একই ধরনের জেনেটিক না বুঝে একই ধরনের সাজেশন সবাইকে দিই। কিন্তু যখন আপনি রিসার্চ বুঝবেন, তখন আপনি ডিফারেন্ট মানুষকে ডিফারেন্ট ওয়েতে ট্রিট করবেন। যেমন অনেক সময় আমরা দেখি যে একজন হার্টের পেশেন্ট, তাকে কার্ডিও দিয়ে দিয়েছে। অনেকে আছে ট্রেডমিলে কার্ডিও করতে যে মারা গেছে, এরকম বহু রেকর্ড আছে। রিজনটা কি, তার ট্রেনার জানেই না যে তার হার্টের রোগ আছে, কার্ডিও দেওয়া যাবে না। আবার অনেক আছে প্রচুর মোটা মানুষ, তাকে প্রথম দিনই কার্ডিও দিয়েছে যে দৌড়াও তোমার ওজন কমে যাবে, কিন্তু তার হাঁটুর জয়েন্ট খুলে গেছে বা জয়েন্ট নষ্ট হয়ে গেছে। রিজনটা কি, একটা ওই বড় গাড়ি, যেটা যে কিছুদিন আগে আমি একজন ভিডিও দেখলাম, আপনারই নাকি আমি জানি না, কারো একটা ভিডিও দেখলাম যেখানে বলা হচ্ছে
একটা ধরেন যে গাড়ি যেটার অনেক ওজন, সেটার চাকাগুলো মানে অলরেডি লুজ হয়ে আছে, মানে গাড়িতে অনেক বেশি প্রেশার পড়েছে, মানে গাড়ি যে পরিমাণ লোড নিতে পারে তার থেকে অনেক বেশি লোড দেওয়া হয়েছে, তো সেই চাকাটা নড়বড়া হয়ে গেছে, মানে তার অলরেডি হাঁটুতে পেন আছে। এমন একটা ব্যক্তি যদি বা এমন একটা গাড়িকে যদি আরও বেশি লোড দিয়ে আরও জোরে চালানো হয়, মানে স্বাভাবিকের তুলনায় জোরে, তাহলে চাকা খুলে যাবে। সেম মানুষের ক্ষেত্রে হয়, আপনি স্বাভাবিকের তুলনায় বেশি ওজন নিয়ে রেখেছেন, তারপরে আপনি যে ট্রেডমিলে যে দৌড়াচ্ছেন জোরে জোরে, তখন তো আপনার হাঁটুতে প্রেশার হবে, হাঁটুতে ইঞ্জুরি হবেই। তো প্রথম যেটা, যারা অনেক বেশি মোটা, প্রথমে যে কার্ডিও করবে না, প্রথমে জাস্ট ইনক্লাইনে ট্রেডমিল সেট করেন, দিয়ে হাঁটেন প্রথম 1 মাস 2 মাস এভাবে হেঁটে হেঁটে আগে শক্তি বাড়ান হাঁটুর, তারপরে লো ইন্টেন্স এক্সারসাইজ, তারপরে আপনি সাইক্লিং করতে পারেন, লেগ এক্সটেনশন, অন্যান্য ব্যায়াম করেন, দৌড়িয়েন না। দৌড়ালে খুব একটা ফ্যাট বার্ন হয় না, অনেকে মনে করে যে ফ্যাট বার্ন, এগুলো প্রসঙ্গ পরে আসবো, আস্তে আস্তে জার্নিটা শেয়ার করি, ফ্যাট বার্ন কীভাবে হয়, গ্লুকোজ বার্ন কীভাবে হয়, ওটা আপনিও ভিডিও বানিয়েছিলেন, কিন্তু এই ভিডিওটাতে আশা করি টোটাল প্যাকেজ থাকবে একদম লাস্টে। তো ওইটা গেল, জিম শুরু করলাম, মানুষের প্রবলেম সলভ করতে থাকলাম, তখন আমাকে এসে সবাই খোঁজা শুরু করলো ওই জিমটাতে, যে জিম আমি ছিলাম। তো ওই জিমে আমি কিন্তু বেতন দিয়ে ঢুকিনি, ওই জিমে আমি ওই মালিককে বলেছিলাম যে আমি তো অনেক বেশি আগ্রহী, আমি আপনার জিমে ট্রেনিং দিয়ে দিব মেম্বারদেরকে, মেশিন মুছে দেবো, এই করবো, আমাকে ফ্রি করে দেন। এটা কারণ আমার আব্বার কাছে অত টাকা ছিল না তখন, তো উনি আমাকে ফ্রি সুযোগ দিল, আমি সকালে যেতাম, রাতে থাকতাম, মানে সবসময় জিমে থাকতাম, আমার খুব ভালো লাগতো জিমে থাকতে, মানে মেম্বারদের সাথে কথা বলতে করতে, পুরাই প্যাশন, মেশিন মুছা, জিম পরিষ্কার করা, মানে আমি ওনার জিমে বাথরুম পরিষ্কার করিনি, কিন্তু নিজে যখন জিম ওপেন করেছিলাম, আমি 1 বছরের মধ্যেই জায়গা খোঁজা শুরু করলাম যে আমি এখন জিম ওপেন করবো। জিম ওপেন করার পর আমার জিমের টয়লেটও আমি নিজে পরিষ্কার করেছি, শুরুর দিকে কোনো ম্যানেজার ছিল না, নিজে সকালবেলা ওপেন করতাম, নিজে রাত 12টার সময় বন্ধ করতাম, এইভাবে চলেছি। কিছু টাকা ইনকাম হওয়া শুরু হলো, প্রথম মাসে জাস্ট 2000 টাকা লস করেছিলাম, তারপর থেকে জীবনে কোনো দিন লস করিনি যে কোনো কাজে, মানে ওটাই আমার জীবনের প্রথম লস ছিল। আমি ছোটোবেলাতে কার্ডের দোকানও দিয়েছিলাম, কার্ডের দোকানও কখনো লস করিনি, কিন্তু জীবনে প্রথম লস করেছি জিম খুলে, তাও 2000 টাকা ফার্স্ট মান্থে, তারপর থেকে আর কখনো লস করিনি। তো ওইভাবে আস্তে আস্তে আমরা হচ্ছে সবসময় খুঁজতাম যে কারা ডেডিকেটেড, টাকা নাই কিন্তু প্রচুর ডেডিকেশন, এরকম মেম্বার খুঁজে তাদেরকে ফ্রি করে তাদেরকে আমার কাজে লাগাতাম। এইভাবে আমি বহু মেম্বার, আমাদের জিমে প্রায় 3টা জিম, আর ঢাকাতে মনে হয় 2-3 জন ফ্রিতে এক্সারসাইজ করে, আমাদের সব মিলে 120+ মেম্বার আছে যারা ডেডিকেটেড, কিন্তু ফ্রি, আমরা ফ্রি করে দিয়েছি টোটালি তাদেরকে। তো এরা কি করে, এরা আরও অন্য মেম্বারদেরকে মোটিভেট করে, এইভাবে আমি উপরে উঠেছি, আর প্রচুর বিফোর আফটার পোস্ট করতাম, মানে মানে এইটা হচ্ছে আমার শর্টকাট, মানে অল্প টাকা থাকলে আপনি কিভাবে উপরে উঠবেন, এইগুলো হচ্ছে শর্টকাটস। আমার শর্টকাটস ছিল যে মানুষকে ফ্রি করো, যার ডেডিকেশন আছে তাকে ফ্রি করো, ওই তোমার প্রোডাক্ট, মানে যে তোমাকে টাকা দিচ্ছে না সেই তোমার প্রোডাক্ট, ওকে সেল করো, মানে এটা হচ্ছে ব্যাপার। এটা কিন্তু বিজনেসের, আমরা ফেসবুকে কি হয়, আমরা হলো ফেসবুক কিন্তু আমাদের চোখগুলো কিনে নিয়েছে আর সময়গুলো কিনে নিয়েছে, আমরা ফেসবুক ফ্রিতে ইউজ করছি না, আমাদের চোখগুলো ব্যবহার করে তারা অ্যাড দেখায়, সময়গুলো ব্যবহার করে আমরা ওখানে ইয়ে করি। আর অনেকে বলে যে এই ফেসবুক এখন খারাপ হয়ে গেছে, এই ঢুকলেই নেগেটিভ পোস্ট, ঢুকলেই এই ফানি পোস্ট, ঢুকলেই হচ্ছে এই আবল তাবল ভিডিও আসে। রিজন হলো আপনি আবল তাবল ভিডিও দেখেন, আপনি আবল তাবল ভিডিও না দেখলে আপনার কাছে আসবে না। ফেসবুকে অ্যালগরিদম এমনভাবে সেট করা আছে, আপনি যেটা পছন্দ করেন আপনি সেই রিলেটেড ভিডিও আসবে। তো এটা ফেসবুকের দোষ না, এটা আপনার দোষ। আমার ক্ষেত্রে ফেসবুক ব্যবহার করে আমি বড়লোক হয়েছি, আমার ক্ষেত্রে কিন্তু ফেসবুক অনেক ভালো একটা সাপোর্ট দিয়েছে আমাকে, এটা ইউজ করা জানতে হবে, এটা হচ্ছে ব্যাপার। নিউক্লিয়ার এনার্জি দিয়ে বিদ্যুৎ প্রোডাকশন করা যায়, ধ্বংসাত্মক বোমও তৈরি করা যায়, তো এই দুইটাই, মানে এগুলো প্রত্যেকটা প্রপার ইউটিলাইজ করতে হবে। তো এইটাই, তো এইভাবে আসলে এগিয়ে যাওয়া আর এই প্রবলেমের সলিউশন করতে করতে উপরে ওঠা। এক্সেলেন্ট। আমাদের আসলে অনেক কিছু শেখা হলো না এখান থেকে, আসলে প্যাসিভ ইনকাম জিনিসটা খুব ভালো, প্যাসিভ ইনকাম স্টোরি, অ্যান্ড অলসো আই উইল রিয়েলি অ্যাপ্রিশিয়েট যে আপনার এই জার্নিটায় আপনি সবসময় কখনো নিজেকে ডিমোটিভেট করেন না, আপনি নিজেকেই নিজে ইন্সপায়ার করে আগাইছেন, যে জিনিসটা আসলে খুবই খুবই অনুপ্রেরণাজনক সবার জন্য। এই জিনিসটা, এই মাইন্ডসেটটা কিন্তু শুরুতে এরকম ছিল না, শুরুতে এরকম ছিল যে আমি দেখতে একটু হ্যান্ডসাম হব, দেখতে লুক থাকবে, এই থাকবে ওই থাকবে, তারপর আস্তে আস্তে প্রবলেম। তবে একটা জিনিস এখানে ওপেনলি বলি যে আমি কিন্তু, অনেকে মনে করতে পারে মানুষ বডি বানায় রিলেশনশিপ মেয়েদেরকে পটানোর জন্য, আমি দেখেন না, আমার যখন বডি ছিল না, আমার যার সাথে বিয়ে হয়েছে বা যার সাথে রিলেশন আছে তার সাথে আমি 7 বছর রিলেশন করার পর আমাদের বিয়ে হয়েছে। তো যখন আমি মানে কোনো আমার মাসল ছিল না, আমি জিম করতাম না, তখন থেকে কিন্তু আমাদের রিলেশন একদমই কলেজের ফার্স্ট ইয়ার থেকে 2013 কি 15 সাল থেকে রিলেশনশিপে ছিলাম। তো সেই মেয়েটার সাথে আমাদের বিয়ে হয়েছে, আমার কিন্তু অনেক ভালো লুক হয়ে গেছে, বডি হয়ে গেছে, তখনও হ্যাঁ একটা গার্লফ্রেন্ড ছিল বলে আমার সাকসেসটা আসছে, কারণ আমাকে কিন্তু মেলা জায়গায় ভালো করতে হয়, এখানেই সমস্যা। আপনি ভাই সিঙ্গেল থাকা থেকে একটা ভালো মেয়ের সাথে রিলেশনশিপ করেন, তার সাথে কমিটেড থাকেন, আপনি আরো গ্রো করবেন। কিন্তু আপনি মনে করছেন আমি রিলেশন করি না, কিন্তু 10-12টা মেয়েকে নক দেবার
বেড়াচ্ছেন আপনার আরো জীবন ধ্বংস হবে। এরকম বহু মানুষ দেখেছি আমরা, যে সে বলে যে ভাই আমি কোনো রিলেশনশিপে না, আমি ফুললি ফোকাস ক্যারিয়ারে, কিন্তু এদিকে 10-12টা মেয়ের সাথে সে চ্যাট করে আর সময় নষ্ট করে, আপনি আরো নিচে নেমে যাবেন। আমার ক্ষেত্রে আমাকে আরো ট্রিগার করেছে, আমার একটাই গার্লফ্রেন্ড ছিল, সে আমার থেকে ব্যাকগ্রাউন্ড ওয়াইজ একটু বড় লোক ছিল, তো তাকে বিয়ে করার জন্য আমি আরো বেশি পরিশ্রম করেছি, সত্যি কথা বলতে এটাই। তো পরবর্তীতে এটা আরো ইজি হয়ে গেছে, এখন ব্যাপারগুলো আর কোনো বিষয় না। এটা খুবই সুন্দর লাগলো শুনে যে আসলে একজন এটা আসলে আমাদের ইয়াং জেনারেশনের জন্য খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, যে আসলে বডি মেক করা বা বডি বিল্ড করা ওদের উদ্দেশ্যটা থাকে হচ্ছে কি আরেকজনকে attract করা, সেলিব্রিটি এন্ড অ্যাট্রাক্ট সামওয়ান, রাইট? সো আসলে এই জিনিসটা যে অ্যাকচুয়ালি ফিটনেসের সাথে খুব একটা রিলেটেড না, সেটার ফ্যাক্টর। ফিটনেসটা ডিপেন্ড করে হচ্ছে কি কমপ্লিটলি আপনার লাইফটাকে আপনি কিভাবে একটা ডিসিপ্লিনে নিচ্ছেন, সেটাই আমরা শিখি। আর খুব সুন্দর লাগলো যে সুফিয়ান ভাই এক নারীতে বিশ্বাসী, এবং আমরাও প্রচুর লাইক আমি আমার ওয়াইফের সাথে লাইক very friendly, and she's the one for whom I'm in this position. আর এটাই আপনি যেটা বললেন যে একটা প্রপার নারী যদি একটি পুরুষের পিছনে থাকে তাহলে কিন্তু সেই পুরুষটা সামনের দিকে এগিয়ে যেতে কিন্তু অনেক অনেক হেল্প পায়, অনেক অনুপ্রেরণা। এখানে আরেকটা জিনিসও অ্যাড করতে চাচ্ছি, যে অনেকে বলে এক নারীতে বিশ্বাসী, ঠিক আছে, কিন্তু সে যে একটা নারীতে আপনি বিশ্বাসী তাকেও আপনাকে অ্যাট্রাকটিভ ওয়েতে রাখতে হবে, তাকে আপনাকে জিমে পাঠাতে হবে, তাকে আপনাকে হেলদি ফুডে অভ্যস্ত করতে হবে। আপনি কোনোদিনও একটা আনফিট নারীর প্রতি আসক্ত থাকতে পারবেন না। যদি আপনি থাকেন তাহলে সেটা মিথ্যে কথা, হয়তো বা আপনাকে কেউ অন্য কোনো মেয়ে পাত্তা দেয় না বলে আপনি একটা মেয়েতে আসক্ত, বুঝতে পেরেছেন? এই কারণে আপনাকে নারীদের জন্য তাহলে কিন্তু এটা একটা আপনাকে বড় অবশ্যই রকমের টিপস কিন্তু, হ্যাঁ, যে আপনি যদি চান যে আপনার হাজবেন্ড বা আপনার বয়ফ্রেন্ড, বিশেষ করে হাজবেন্ডের কথাই বলি, আপনার হাজবেন্ড আপনার প্রতি অ্যাট্রাক্টিভ থাকুক, তাহলে নিজেকেও ওইভাবে মেনটেন করতে হবে। যদি আপনি মেনটেন না করেন, আপনি যতই কমপ্লেন করেন যে এই হলো না ওই হলো না, আমার হাজবেন্ড আরেক জায়গায় পরকীয়া করছে, রিজনটার পিছনে আপনারও কিছু দায় আছে, এইরকম হয়ে যায়। তো আপনাকে কি করতে হবে এখানে সবথেকে বিষয় কি মেন্টাল ক্ল্যারিটি, যে আপনার মানসিক স্বাস্থ্যটাও দেখতে হবে। আপনি যদি সবসময় কমপ্লেন করেন লাইফকে নিয়ে, তাহলে অপোজিট আপনার যে পার্টনার সে বিরক্ত হয়ে যাবে। আমার ওয়াইফ খুব কম কমপ্লেন করে, আমি জানি না করে কিনা, খুব কম, যেই কমপ্লেন করে ওগুলোর ভুল ম্যাক্সিমাম আমারই থাকে, যেগুলো নেই। তা আমার লাইফে কোনো কমপ্লেন নেই। আমি অনেক একটা ভিডিওতে বলেছিলাম যে আমার আসলে কোনো অভিযোগই নেই আমার লাইফ নিয়ে, মানে এত স্মুথলি লাইফ আমার চলছে, লিড করছি আমি, আর আমি জানি আমি ফিউচারেও লাইফ লিড করবো। রিজনটা কি? কারণ আমার কোনো রকম মানে হতাশাই না, আমি কিছুই ছিল না আমার কাছে, আমি সব কিছু ফিটনেসের কারণে পেয়েছি, সব কিছু বিজনেসের কারণে পেয়েছি। এই তো আর কি নিয়ে হতাশা হবো? যা কিছু নাই, হয়তো বা কিছু কিছু জিনিস আমার কাছে নাই, সেগুলো রিজনটাও আমার, হয়তো আমি আরো 5 বছর আগে কাজ শুরু করলে পেতাম, শুরু করিনি, হয়তো বা 5 বছর পরে পাবো। মানে আপনার কাছে আপনি যা ডিজার্ভ করেন তা আসবেই, কিছুদিন আগে অথবা পরে। হতাশ হওয়ার কিছু নাই, হতাশ হলে আপনার মেন্টালিটি ডাউন হবে, আপনি হচ্ছে শান্তিতে থাকতে পারবেন না, বাট আপনি বর্তমান নষ্ট করবেন যদি ভবিষ্যৎ নিয়ে বেশি ভাবেন। কিন্তু ভবিষ্যৎ নিয়ে তো ভাবতে হবে, ভবিষ্যৎ নিয়ে ভাবতে হলে বর্তমানে ফোকাস করতে হবে। বর্তমানে পজিটিভ কাজ করছি মানে ভবিষ্যতের ইম্প্যাক্ট আমার লাইফে এসে পড়বে, বর্তমানে নেগেটিভ কাজ করছি ভবিষ্যতে রেজাল্ট পাবো। এই জিনিসটাতে যদি আপনি বিলিভ করেন তাহলে আপনার কোনোদিনও মেন্টাল প্রেশার আসবে না, আপনাকে কাজের ভিতরে থাকতে হবে। আর এটা হচ্ছে ব্যাপার, অনেকে কাজ করে না কিন্তু ভবিষ্যৎ নিয়ে খুব টেনশন করে, এটা করে যাবে না। সুন্দর সুন্দর কথা শুনলাম তাজ ভাইয়ের কাছ থেকে। সো আমরা সোহাগ ভাইয়ের জন্য সেম কোয়েশ্চেনটা, সোহাগ ভাই আপনার ফিটনেস জার্নিটা যদি শেয়ার করতেন আমাদের সাথে। আমি শুরুতে হয়তো কয়েকটা হিট দিয়েছি জিনিসটা এখন, বাট বিষয়টা আমার মেনলি জার্নিটা শুরু হয় যে করোনা ছিল, ওই টাইমটাতে কিন্তু হচ্ছে সবকিছু বন্ধ হয়ে যায়, স্কুল কলেজ, তখন হচ্ছে আমার জিনিসটা আসে। এর আগে দিয়ে করোনার কিছুদিন আগে হচ্ছে আমি স্পোর্টস ফুটবলার ছিলাম, ভাই যেটা বললো যে ওনার ফাদার ছিল, আমিও হচ্ছে ফুটবলার ছিলাম, প্রফেশনাল ছিলাম, ফুটবল খেলতাম আমি। তো স্টেডিয়ামে একটা ফুটবল ম্যাচের মাঝে আমি হচ্ছে উল্টো করে বাইসাইকেল শট করতে গেছি। আচ্ছা আচ্ছা। তো বাইসাইকেল শট আমি এর আগে কোনোদিন করি নাই, জোশ হিসাব করছে আমি করতে গেছি, অ্যান্ড হঠাৎ করে একটা প্লেয়ার আমার সামনে চলে আসে, তার কাঁধের উপর আমার পাটা আটকে যায়। তো আটকায় যাওয়ার পরে আমি তো নিচের দিকে, তো আমার মাথা নিচের দিকে চলে যায়, তো হাত দিয়ে আমি জিনিসটা প্রোটেক্ট করার জন্য পিছনে যখন হাত দেই, তো আমার হাত অনেক সরু ছিল, তো যার চিকন সরু ছিল আমার বডিতে তেমন হচ্ছে হচ্ছিল না, হাতটা এই দিক থেকে ভেঙে যায়। তো আমি ওটা হচ্ছে সেন্সে ছিল না, আমি উঠে দৌড় দিই, তখন দেখি আমার হাতটা হচ্ছে 90 ডিগ্রিতে ওই দিক চলে গেছে, মানে ওর সেন্স থাকে না, এটা তো হচ্ছে ইমার্জেন্সির মধ্যে না, তো সেন্স ছিল। তো আমি সাথে সাথে পড়ে যাই, তারপর আমাকে হচ্ছে নিয়ে যায় হাসপাতালে চিকিৎসা করা, তো ফুটবল ক্যারিয়ার আমার ওখান থেকে শেষ হয়ে যায়। এরপরে ডাক্তার আমাকে বলে যে তুমি এই হাত দিয়ে কোনো ভারী কাজ করতে পারবে না। হ্যাঁ, এখন মাশাআল্লাহ এই হাত দিয়ে অনেক ভারী ডাম্বেল উঠে, ডাক্তারকে ভিডিও পাঠাতে হবে, ডাক্তারকে আমাদেরকে পাঠাতে হবে, এই আর কি। তো তারপরে হচ্ছে আমি ওখান থেকে হচ্ছে করোনা লাস্টের দিকে আমি বাসায় একটু টুকিটাকি হোমওয়ার্কআউট, ভাই যেটা বললো যে ম্যাক্সিমাম কিন্তু জিনিসটা শুরু হয় বাসা থেকে। অনেকে বলে না, এক্সকিউজ দেয় যে আমি জিমে যেতে পারতেছি না, আমার কাছে টাকা নাই বা সময় নাই, বাসায় কিন্তু অনেক কিছু করা যায়, বাসায় করা যায়। তো আমি বাসা থেকে শুরু করি, মাস দুয়েক করার পর মনে হচ্ছে যে না আমার একটু ওয়েট ট্রেনিং দরকার আছে, আমার বডি ওয়েটে হচ্ছে না, তখন তাই আস্তে আস্তে শিখতেছি অনেক কিছু বিভিন্ন জায়গা
জায়গা থেকে। পরে একটা লোকাল জিম থেকে শুরু করি, আস্তে আস্তে মোটামুটি যখন গেন হতে থাকে, শিখতে থাকি আস্তে আস্তে, অ্যান্ড অ্যাট দিস নাও যে পজিশনে হয়তো কন্টেন্ট ক্রিয়েশন করতেছি, ইন ফিউচার হয়তো করব, বা ইন ফিউচার হয়তো বডিতে আরও চেঞ্জ আসবে আস্তে আস্তে। কারণ ন্যাচারালি মাসল গেনের ক্ষেত্রে একটা ভালো টাইম লাগে। আপনারা তো স্টাডি করা আছে, আপনাদের জিনিসগুলো ইউটিলাইজ যে একটা হিউজ টাইম লাগে, একটা সময় দিতে হয়। হ্যাঁ। এটা এক দুই দিনও হয় না, হয়তো এখন হয়তো অনেকে হচ্ছে মনে এনহ্যান্স বডিদের সাথে কম্পেয়ার করে অনেক কিছু বলতে পারে, বাট তারা যদি নিজেরা শুরু করে, অনেকে দেখবেন বলবে যে তোমার এই বডি বানাইতে এতদিন লাগছে, আমি জিমে গেলে হয়তো 2 মাসে হয়ে যাবে। জিমে গেলে বুঝতে পারবে যে কতদিন সময় লাগে রেজাল্ট আসতে। এই যে বলেন না যে হচ্ছে মোটিভেশনে কিন্তু হয় না, একটা প্ল্যানিং লাগে, একটা গোল লাগে। আপনি জিমে যান হেলদি থাকার জন্য, আপনি জিমে যান সুস্থ থাকার জন্য, আপনি আপনার ফ্যামিলিকেও জিমে পাঠান। আপনার থেকে বেশি গুরুত্বপূর্ণ আপনার বাবা মা, তাদেরকে একটু জিমে পাঠান যেন তারাও একটা হেলদি লাইফ। তাদেরকে নিয়মিত আপনি ডাক্তারের ওষুধ কিনে দিচ্ছেন, তাদেরকে জিমে গেলে হয়তো এই জিনিসটা কমে যাবে। আমি সবসময় আমার জিমে যারা মেম্বাররা আসে, আমি তাদেরকে, শুধু তাদেরকে না, তাদের গার্ডিয়ানদের সাথে কথা বসে তাদেরকেও মোটিভেট করার চেষ্টা করি। তো আমার কাজ হচ্ছে অ্যাটলিস্ট বর্তমানে আমার যে প্ল্যানিংটা, যে আমি যতটা পারি যে আমাদের ইয়ঙ্গার যারা আছে তাদেরকে ইন্সপায়ার করার জন্য, যে আমি যদি পারি তুমিও পারবা। আমার কাছে সত্যি বলতে একটা টাইম কিচ্ছু ছিল না, এখন হয়তো অনেক কিছু আস্তে আস্তে আসতেছে, ইনভেস্টমেন্ট করতেছি, ইন ফিউচার হয়তো অনেক কিছু হবে। তো এটা যে ভাই যেটা বললো যে প্যাসিভ ইনভেস্টমেন্ট জিনিসটা অনেক গুরুত্বপূর্ণ জিনিস। এখন হয়তো ওই যে ভাই বললো যে আমি এখানে বসে আছি, আমার কোনো প্রবলেম নেই, কাজে যেতে হচ্ছে না। তো এই যে আপনি প্যাসিভ ইনভেস্টমেন্ট যদি করে রাখেন, আপনি কাজ না করেও কিন্তু আপনার অ্যাকাউন্টে টাকা আসতে থাকবে। আপনি হয়তো দুবাই গিয়ে চিল করতেছেন, ঘুরতেছেন, কিন্তু আপনার অ্যাকাউন্টে কিন্তু টাকা আসতেছে। সো এটাই আর কি, হেলদি লাইফ মেনটেন করা সবার পক্ষে জরুরি। কারণ বর্তমানে আবহাওয়া দেখা যায় একটু অন্যরকম। আমাদের বাপ দাদার আমলদের কথা, তারা রোদে পড়তো, বৃষ্টিতে ভিজতো, তাদের কিচ্ছু হতো না, হয়তো একটা নাপা ট্যাবলেট খেয়ে সেরে যেত। এখন হয়তো দেখা যায় একটু ইয়ে হইলে মহামারী আকারে ধারণ দেয়, হাসপাতাল 7 দিন পরে থাকতে হয়। তো এই জিনিসটার জন্য ফিটনেস জিনিসটা দরকার আছে। খুব সুন্দর লাগলো কথা শুনে। আসলে দুইজনই খুব মূল্যবান কিছু তথ্য আপনারা শেয়ার করলেন, যেটা আসলে আমাদের ইয়াং জেনারেশন এবং যারা বর্তমানে ফিটনেসের সাথে জড়িত হতে চায় এবং ইন্সপায়ার্ড আপনাদের থেকে হতে চায়, তাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আইডিয়া আপনারা শেয়ার করলেন। মানে উদ্দেশ্যটা কি আসলে মোটিভেট করা না, মানে আমার ক্ষেত্রে আমি মোটিভেট করাটাকে বেশি গুরুত্ব দিই না, আমার ক্ষেত্রে গুরুত্ব দিই ক্ল্যারিটি, মানে মাইন্ডসেটে এইটা নিয়ে আসা যে আপনি কেন করবেন, তাহলে মোটিভেশনের দরকার হয় না। যদি আপনি কেনর উত্তর জানেন, মোটিভেশনের কোনো দরকার নাই। কেনর উত্তর না জানলে আপনার ঘন্টায় ঘন্টায় মোটিভেশন লাগবে। তো ঘন্টায় ঘন্টায় যদি মোটিভেশন না লাগে, তাহলে কেনর উত্তর জানেন, যে এক্সারসাইজ করছেন কেন, গার্লফ্রেন্ড পটানোর জন্য নাকি বুড়া বয়সে ফিট থাকার জন্য? বুড়া বয়সে ফিট থাকার জন্য এক্সারসাইজ করলে আপনার মোটিভেশনের দরকার হয়, গার্লফ্রেন্ড পটানোর জন্য হলে লাগবে কিছুক্ষণ পর পর মোটিভেশন। খুব মজার কথা। সো এখন যদি আপনাদেরকে অনলাইন ফিটনেস প্ল্যাটফর্ম, এখন তো আমরা জানি যে এখন আসলে আমাদের ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে সবাই অনলাইন প্ল্যাটফর্ম ক্রিয়েট করছে, অনলাইনে হচ্ছে গিয়ে আপনার কোচিং শুরু করেছে, অনলাইনে ট্রেনিং শুরু করেছে। সো আমাদের কিন্তু ফিটসমনিয়া অ্যাপটি বাংলাদেশে ফার্স্ট এভার অ্যাপ, যেটা হচ্ছে গিয়ে সব ফিটনেস কমিউনিটি প্ল্যাটফর্ম, এবং এটা সব ধরনের লাইক যারা এখানে ক্লায়েন্ট থাকবে বা লার্নার্স থাকবে, সবাইকে হেল্প করার জন্য কিন্তু এখানে অনেক ধরনের অনেক কিছু আছে। যেমন একটা সেকশন আছে যেটা আমি দেখেছি, ট্রেনিং সেকশন আছে, কোচ সেকশন। সো ওখানে কিন্তু 2টা ক্যাটাগরি আছে, আমাদের লার্নার্স এন্ড কোচ সেকশন। সো আমার কোয়েশ্চেনটা হচ্ছে তাজ ভাইয়ের কাছে যে এই যে অনলাইন প্ল্যাটফর্মে কোচিং, এই জিনিসটা কতটা হেল্পফুল আর কতটা লাইক আপনার হেল্প করে, এই যে আমাদের বর্তমানে অনেকেই আছে দেখা যায় যে জিমে যেতে পারে না, অথবা ব্যস্ততার কারণে বাসা থেকে ওয়ার্কআউট করতে পছন্দ করে, স্পেশালি কিন্তু উইমেনদের ক্ষেত্রে এই জিনিসটা হয় যে তারা হচ্ছে গিয়ে জিমে যেতে চায় না, তারা বাসায় ওয়ার্কআউট করতে চায় না। সো সেক্ষেত্রে আর কি অনলাইনের এসব ট্রেনিং প্ল্যাটফর্মের ভূমিকা আপনি কেমন মনে করেন? দেখেন, যে কারো পক্ষে যদি অ্যাভেলেবল না থাকে জিমে যাওয়া, অনেকে আবার পর্দা করে, জিমে দেখে যে ম্যাক্সিমাম ক্ষেত্রে এখন হয়ে গেছে কম্বাইন সেকশন, অনেকে যেতে চায় না, অনেকে বাসা বাইরে যায় না। লেডিসদের ক্ষেত্রে বিশেষ করে অনলাইনটা খুবই গুরুত্বপূর্ণ, সেখানে আপনি লেডিস ফিমেল ট্রেনার পাবেন। এখন দেখেন যে এক্সারসাইজ যদি আপনি মাস্কুলার বডি বানাতে চান, তাহলে আপনার একটু ভারী হেভিয়ার ডাম্বল লাগে কিছুদিন পর পর, কিন্তু যদি আপনি জাস্ট ফিট থাকতে চান, তাহলে আপনি বাসাতে ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করে ফিট থাকতে পারবেন। দুইটা কিন্তু আলাদা ব্যাপার। যদি উদ্দেশ্য ফিট থাকা থাকে, তাহলে জিম ইজ নট ইম্পর্টেন্ট। আমি বলবো যে জিমে যাওয়া দরকার নাই, উদ্দেশ্য ফিট হওয়া থাকলে আপনি সুইমিংয়ে যান, ফুটবল খেলেন, আর বাসাতে রেজিস্ট্যান্স ওয়ার্কআউট করেন, যেটা রাবার ব্যান্ড দিয়ে আর 2-4টা ডাম্বল কিনে নিলে আপনার মাসলগুলো অ্যাক্টিভ থাকবে। মানে আপনার জাস্ট
লং টার্মে সুস্থ থাকার পারপাস যদি হয় তাহলে বাসাতে ওয়ার্কআউট করলে হবে, আপনার জিমের ফিজ লাগবে না। এটা আমি মানাও করে অনেকে যে জিমে যে যদি কন্টিনিউ না করতে পারেন, জিমে কারা যাবে? যারা স্পোর্টস অ্যাথলেট, মানে যারা উদ্দেশ্য মানে নেক্সট লেভেলে যাবে, যারা চাই যে আমি মাসকুলার বডি চাই। কারণ আপনি 5 কেজি ডাম্বল দিয়ে কয়েক বেশি দিন এক্সারসাইজ করে ইমপ্রুভ পাবেন না। হাইপারট্রফি কনসেপ্ট বলে একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে আমাদের ব্রেন যখনই ফিল করে যে আমি আগে থেকে বেশি পরিশ্রম করছি তখন আমার মাসল আরো বাড়ে। তো 5 কেজি ডাম্বল দিয়ে ওয়ার্কআউট করতে করতে একসময় কি হবে, আর ওটা কাজে দিবে না, তখন আপনার আরো হেভিয়ার লোড লাগবে, আরো ভালো ভালো মেশিন লাগবে, বেশি ওয়েট প্লেটস লাগবে। সেটা আলাদা ব্যাপার, সেটা প্রফেশনাল অ্যাথলেটদের ক্ষেত্রে হয় বা যারা মাসল বানাতে চায়। কিন্তু অধিকাংশ মানুষ তো মাসল বানাতে চায় না। আমি অনেক সময় হেলদি থাকতে চাই। একটা ইনফ্লুয়েন্সার বা একটা যে অনেক সময় আমরা দেখি যে বডি বিল্ডার অনেকে কন্টেন্ট তৈরি করে, তারা কেন পপুলার হতে পারছে না, কেন হুক পাচ্ছে না? রিজনটা হচ্ছে তারা বডি বিল্ডারদেরকে নিয়ে কন্টেন্ট তৈরি করে। বডি বিল্ডারদেরকে নিয়ে যদি আপনি কন্টেন্ট তৈরি করেন, আপনি কোনোদিনও সাকসেস হবেন না। আপনার ভিউজ 20 থেকে 50,000, ম্যাক্সিমাম 1 লাখ, 2-1টা ভিডিও ভাইরাল হবে, কিন্তু ম্যাক্সিমাম ভিউজ এরকমই থাকে। রিজনটা কি? সবাই বডি বিল্ডিং করে না। ইনফ্যাক্ট বডি বিল্ডিং তো করেই না, অনেকে বডি বিল্ডিং পছন্দও করে। আমি তো নিজে বডি বিল্ডিং করে, আমি এটা বলছি অনেকে ওপেনলি, কারণ আমি এখানে ফ্যাক্টস কথা বলি, এটা ফ্যাক্টস নিয়ে কথা বলবো। এখানে আমি কি পছন্দ করি, আমি একটু আগে বললাম না যে আমি কি পছন্দ করি, এটা আরেকজন মানুষের উপরে চাপানো যাবে না। লোকে পছন্দ করে যে সে ফিট থাকবে, তার বেশি মাসল হবে না। ম্যাক্সিমাম মানে 99% মানুষ জীবনে কোনোদিন জিমে যায়নি, অনেকে 1% মানুষ গেছে, তাদের ভিতরে সবাই আবার বডি বিল্ডিং পছন্দ করে। আপনাকে টার্গেট করতে হবে মানে সাধারণ মানুষকে। তো সাধারণ মানুষকে টার্গেট করার জন্য অনলাইন প্ল্যাটফর্ম বেস্ট। কিন্তু যদি জিমে যাওয়া পসিবল হয়, সেক্ষেত্রে জিমে যে ওয়ার্কআউট করা ভালো, এনভায়রনমেন্ট থাকে, সেম মেন্টালিটির অনেকগুলো মানুষের সাথে মিশতে পারবেন। আর বিশেষ করে ম্যাক্সিমাম মানুষ বাসায় থেকে থেকে ডিপ্রেস হয়ে যায়। জিমে গেলে আপনি যখন আরও 10 জন মানুষের সাথে মিশবেন, আপনার একটু মানে মেন্টাল ক্ল্যারিটি আসবে, একটু স্যাটিসফ্যাকশন আসবে, মেন্টালি একটু আপনি ভালো থাকবেন। তাছাড়া বাকি জিনিস যদি আপনার মনে হয় যে না আমার এরকম কোনো প্রবলেম না, আমি জাস্ট ফিট থাকলে হবে, তাহলে অনলাইন প্ল্যাটফর্ম অনেক বেশি গুরুত্বপূর্ণ। এটা খুবই সুন্দর কথা বলেছেন যে আসলে আমাদের ফিট থাকতে কিন্তু খুব বেশি জিনিসের প্রয়োজন হয়। একটা হেলদি লাইফস্টাইল, ডিসিপ্লিন, আর সবচেয়ে বড় যে বিষয়টা সেটা হচ্ছে নিজের সাথে নিজের চ্যালেঞ্জ। এটা কিন্তু একটা বড় জিনিস আমরা ফেস করি না, যে আমরা 2 দিন দেখা যাচ্ছে যে আমরা একজন জিম শুরু করে 2 দিন 3 দিন করার পরে সে প্রথমে খুব মোটিভেশন, তারপরে 1 দিন 2 দিন 3 দিন যাওয়ার পরে যখন দেখে কষ্ট, তখন সে আবার চলে যায়, কারণ সে জানে না তার ওয়াইটা কি, অ্যানসার নাই তার কাছে। এইটাই তো আমি বলছি, অ্যানসার নাই বলে তার মোটিভেশন লাগে। থ্যাংক ইউ। সো সোহাগ ভাইয়ের কাছেও কাইন্ড অফ সিমিলার বাট একটু ডিফারেন্ট কোয়েশ্চেন। সেটা হচ্ছে যে আপনি যেহেতু ফিটনেস ইনফ্লুয়েন্সার, খুব স্বাভাবিকভাবেই অনেকেই আপনার কাছে রিচ আউট করে ডায়েট প্ল্যানের জন্য, তারপর আপনার কাছে রিচ আউট করে হচ্ছে সাজেশনসের জন্য, কি কি ওয়ার্কআউট করবে এরকম জানার জন্য। সো জিনিসটা আপনার কাছে কেমন লাগে? লাইক অনেক কোয়েশ্চেনের সম্মুখীন হচ্ছেন, কি ফিল করেন আপনি? রাইট না, এখন যদি আমি বলি, আমি গত হয়তো 4-5 দিন ধরে হচ্ছে রিপ্লাই করতে পারি। আমি রিপ্লাই করতে পছন্দ করি, মানুষের সাথে কথা বলতে, তাদের দেখা যায় একটা সলিউশন দিলে অনেকের লাইফে অনেকটা চেঞ্জ চলে আসে। আপনার একটা কথা হয়তো অনেকের লাইফ পরিবর্তন করে দিতে পারে। অনেকে হয়তো জানে না জিনিসটা, আপনি বলতেছেন না, অনেকের লাইফে হয়তো পরিবর্তন। তো এই যে কথাগুলো বলার মাধ্যমে হচ্ছে অনেকের, আমি এই যে যেটা বলতেছি যে আমি হয়তো লাস্ট অনেক দিন ধরে রিপ্লাই করতে পারতেছি না ঠিক মতো, তো এখন হয়তো এই পরিমাণ মেসেজ জমে আছে, আমি যদি এখন থেকে বসি রিপ্লাই দেওয়ার জন্য, যে দেখা যায় আমার সারা দিন চলে গেল, তারপরে রিপ্লাই শেষ হবে না। কারণ আপনি হয়তো একটা রিপ্লাই দিতেছেন, ওর কাছে কিন্তু আরেকটা কোয়েশ্চেন অলরেডি তৈরি হয়ে আছে, যে আপনি এটা রিপ্লাই দিলে ওটা করবে, হ্যাঁ, রেডি হয়ে আছে। সো সেক্ষেত্রে আই থিঙ্ক এই যে আপনারা যেটা বলেন যে ফিটসোমিনে একটা কমিউনিটি, হ্যাঁ, তো বাইরের দেশে কিন্তু এই ধরনের কমিউনিটি অনেক আছে। আমাদের দেশে হয়তো ফার্স্ট টাইম এই জিনিসটা হচ্ছে, এই জিনিসটা আমি রিয়েলি অ্যাপ্রিসিয়েট, কারণ হচ্ছে দরকার ছিল এরকম একটা জিনিস। কারণ হচ্ছে অনেকে বডি বিল্ডার আছে যারা হচ্ছে অনেক ফেমাস, অনেক কিছু জানে, বাট পাবলিক তাকে খুঁজে পাচ্ছে না, সেও তাকে খুঁজে পাচ্ছে না। এখন এই জিনিসটা একটা কানেকশনের কিন্তু দরকার আছে, হ্যাঁ, এই কমিউনিকেশনটা দরকার আছে। হয়তো অ্যাপসের মাধ্যমে গিয়ে হয়তো তাকে খুঁজে বের করতেছে ইজিলি, হ্যাঁ, হয়তো হচ্ছে দেখা যায় অল্প টাকার মাধ্যমে তার কাছে একটা ট্রেনিংও নিতে পারতেছে, ট্রেনিং সেশনে সে তার লাইফ পরিবর্তন করতে পারছে। যেমন ধরেন আমার সাথে অনেকে কন্ট্যাক্ট করার চেষ্টা করে যে ভাই আমি আপনার থেকে ট্রেনিং, অথবা ওই যে ভাই আছে, ভাই এই জিনিসটা খুব ভালো জানবে, নিয়মিত হয়তো এরকম মেসেজের সম্মুখীন যে আমি আপনার কাছে ট্রেনিং নিব, হ্যাঁ, উনি হয়তো বলে দিতে পারতেছে তুমি আমার জিমে চলে যাও, হ্যাঁ। তো অনেকে হয়তো এরকম অপশন নাই, অনেক ট্রেনারের এরকম মাধ্যম কিন্তু নাই। আপনি যদি জানেন জিনিসটা, হ্যাঁ, যে বাংলাদেশের ম্যাক্সিমাম ট্রেনারদের বেতন কিন্তু খুবই কম, যার কারণে একটা বডি বিল্ডারের লাইফ লিড করতে 1 মাসের খরচ যদি আপনি হিসাব করেন, ভালো অ্যামাউন্টের একটা খরচ হয়, যেটা তার বেতন থেকে কখনো আসে না। ম্যাক্সিমামটা আসে হচ্ছে তার পার্সোনাল ট্রেনিং থেকে।
এখন কিন্তু প্রত্যেকটা জিমে, অনেক জিমে আছে হচ্ছে জিমের মালিক কিন্তু ওই জিনিসটা করতে দেয় না, যে তুমি যদি, আবার অনেক মালিক আছে করতে দেয় বাট এখান থেকে পার্সেন্টেজটা মালিককে দিতে হয়। সো সেক্ষেত্রে এরকম প্ল্যাটফর্মে যদি সে ট্রেনিং করাইতে পারে, সে এক নিজে হচ্ছে ফেমাস হইতে পারবে, দুই হচ্ছে সে নিজে যে টাকাটা আর্ন করতে পারতেছে তার লাইফ পরিবর্তনের কাজে লাগাইতে পারবে। আর যে ট্রেনিং নিতেছে সেও একটা হচ্ছে আপনার Proper এডুকেটেড guidance পাচ্ছে। প্রপার গাইডেন্সের মাধ্যমে তার সে পছন্দের নিজেকে করতে পারবে। আমি হয়তো বর্তমানে হয়তো স্টাডি করতেছি না, আমি হয়তো 2-3টা কোর্সের সাথে অলরেডি যুক্ত আছি, স্টাডি করতেছি, নিয়মিত শিখতেছি। এখন শেখাটা কিন্তু আমাদের অনেক জরুরি। অনলাইনে কিন্তু আপনি গদবাদা অনেক নলেজ পাবেন, কিন্তু এগুলোর মধ্যে অনেক মিস ইনফরমেশন আছে। আমি যদি এরকম হয়, অনেক ইনফ্লুয়েন্সারকে আমি দেখছি যে ভিডিও বানায়, যে ধরেন ইনস্টাগ্রামে একটা ভিডিও দেখলো, ওই ভিডিওটা সরাসরি কপি করে ওই নলেজটা শেয়ার করলো, সে রিসার্চ করতেছে না যে এটা কি আসলেই সত্য বা এটা কি ওইভাবে কাজ করে কিনা, এই জিনিসটা দরকার আছে। সো সেক্ষেত্রে দেখা যায় ধরেন ওই যে ছেলেটার কাছ থেকে হয়তো অনেকে ট্রেনিং নিতে পারে, কিন্তু সে তো প্রপার নলেজটা জানে না। সো সেক্ষেত্রে দেখা যায় ধরেন আপনার এই যে প্ল্যাটফর্মটা যেটা বললেন ফিটসমোনিয়া, এখানে যদি আসে তাইলে এখানে হয়তো সার্টিফাইড কোচের কাছ থেকে সে ট্রেনিং নিতে পারবে। সো মিস ইনফরমেশনের শিকার হতে হবে না। আপনি এই যে ভাই যেটা বললো যে ওজন কমাইতে গেলেন, শুরুর দিকে ওয়াটার ওয়েট হয়তো লস হয়, তো ওজন কমাইতে গিয়ে আমি জিমে গেলাম, ট্রেনার ওই যেটা বললো যে হ্যাঁ 120 কেজি 30 কেজি 40 কেজি লোকের আমি কার্ডিওতে লাগাই দিলাম, 2 দিন পরে তার জয়েন্টে প্রবলেম, তার হাড়ে প্রবলেম, বিভিন্ন প্রবলেম, মাথা ঘুরতেছে, ডায়েট এমন ডায়েট দিয়ে দিচ্ছে যে ডায়েটের মধ্যে যে আমরা আসার সময় আলোচনা যেটা করছিলাম যে ডায়েটের মধ্যে কার্বোহাইড্রেট, কিটোজিনিক অনেকটা, হ্যাঁ তো কার্বোহাইড্রেট নেই, তো কার্বোহাইড্রেট, মাথা ঘুরবে স্বাভাবিক, হ্যাঁ আপনার বিভিন্ন প্রবলেম হবে। তো এই জিনিসগুলো হইতে পারে, বাট যখন আপনি প্রফেশনাল আন্ডারে যাবেন তখন দেখবেন আপনাকে সর্বোচ্চ হয়তো 200-300 ম্যাক্সিমাম 500 ক্যালোরি ডেফিসিয়েটে ডায়েট দিতেছে আপনার ওয়েট কমানোর জন্য। আর একটা প্রফেশনাল ট্রেনার শুরুতেই আপনাকে কখনো কার্ডিও সাজেস্ট দিবে না। আপনি যখন হেভি ওয়েটের একটা বডি হবে, একটা দেখা যায় আমাদের দেশের উচ্চতা কত হয় 5 ফিট 7-8 এরকম, নর্মালি সর্বোচ্চ হয়তো 10। তো ওই একটা লোকের যদি 110 কেজি 120 কেজি থাকে, আমার জিমে ইভেন অনেকগুলো আছে, একসাথে যদি দাঁড় করে আমার জিম ঘেরা হয়ে যাবে। যে এই যে গত ডেটে 4টা ছেলে একসাথে আসছে, এদের একটার ওজন হচ্ছে 114 কেজি আর বাকি 3টা 120 কেজি প্লাস। তো আমি জিজ্ঞেস করতেছি তোমরা এতদিন কই ছিলা? হয়তো তারা কোনো কাজ থেকে হচ্ছে এই জিনিসটা হচ্ছে মোটিভেট হয়েছে যে না আমাকে হয়তো এই জিনিসটার জন্য কিন্তু এই যে আমাদের ফিটনেস কমিউনিটিটার দরকার আছে, অনেক বেশি দরকার আছে। ভাই নিজেও হয়তো জানে না ভিডিও বানানোর মাধ্যমে, বা আপনি নিজেও হয়তো জানেন না যে ভিডিও বানানোর মাধ্যমে আপনারা কত লোকের উপকার করতেছেন। আমি যখন জিমে বা ব্যায়াম স্টার্ট করি, আমি নিজেও কখনো কল্পনা করি নাই যে আমি ব্যায়ামের মাধ্যমে আমার বডিকে আমি চেঞ্জ করতে পারবো, ট্রান্সফার করতে পারবো, যখন স্কিল, কারণ ওই নলেজটা ছিল না তখন। লোকেরা কি বলতো আপনারা হয়তো জানবেন যে তুমি চিকন, তুমি কিন্তু জিমে যাবা না, জিমে গেলে আরো কাট হয়ে যাবে। আরেকটা মিথ খুব দেখা যায় যে জিমে গেলে হাইট কমে যাবে, হাইট বাড়ে না। এটা আপনি ভিডিও দিছিলেন গত ডেটে, এটা নিয়ে একটা ভাইও মনে হয় হাইট, আমি অনেক ভিডিও তৈরি করেছি, পোস্ট, এগুলো মানুষ পড়েছে অনেকে, সেম জিনিস কোয়েশ্চেন কেউ করলে আমি রিপ্লাই দিই না, মনে হয় যে আমার জেনুইন ফলোয়ার না, তার কারণে একে রিপ্লাই দিই। সো এটাই, এই জন্য আমি অবশ্যই ফিটসমোনিয়াকে আমি হচ্ছে বলবো যে এটা একটা গ্রেট অপরচুনিটি, আমাদের জন্য হোক, বডি বিল্ডারদের জন্য হোক, ট্রেনারদের জন্য হোক, স্টুডেন্টদের জন্য, সবার জন্য একটা গ্রেট অপরচুনিটি। খুব সুন্দর কথা। এই নিয়ে আমি আসলে দর্শকদের উদ্দেশ্যেও বলবো যে এখনো যারা ফিটসমনিয়া অ্যাপটি ডাউনলোড করেননি, ফিটসমনিয়া অ্যাপটি ডাউনলোড করতে পারবেন। এটা অ্যাপ স্টোরেও আছে, ইভেন অ্যান্ড্রয়েডের প্লে স্টোরেও আছে। আর অ্যাপটি ডাউনলোড করতে একদম কোনো কস্ট লাগবে না, ইটস ফ্রি প্ল্যাটফর্ম। জাস্ট আপনাদের কোচ, তাদের নিজস্ব একটা পেমেন্ট থাকে, সেটা দিয়ে আপনি আপনার চয়েস মতো কোচকে চুজ করতে পারবেন। সো কোচদের উদ্দেশ্যে বলা, প্লিজ আপনারা জয়েন করে ফেলতে পারেন ফিটসমনিয়া অ্যাপে, যাতে আপনারা একটা প্ল্যাটফর্ম পান যেখানে আপনাদের লার্নার্সরা ডিরেক্টলি আপনাদের সাথে কমিউনিকেট করতে পারবে, অ্যান্ড লার্নার্সরা আপনারাও অ্যাপটি ডাউনলোড করে আপনার ফিটনেস রিলেটেড যে কোনো প্রবলেম আপনার পছন্দের কোচের কাছ থেকে সলভ করে নিতে পারবেন। সো তাজ ভাই, আপনার কাছে আরেকটা কোশ্চেন হচ্ছে যে বাংলাদেশে কিন্তু এখন অলিতে গলিতে অনেক জিম, তাই না? প্রচুর জিম। সো আপনাদের দুজনের কাছে বেসিক্যালি কোয়েশ্চেন, ওয়ান বাই ওয়ান আমরা শুনবো। সো আপনি কি মনে করেন, মানে আমাদের বাংলাদেশের পার্সোনাল ট্রেনারদের ইউজুয়ালি যে জিমগুলোতে আসলে থাকে, স্পেশালি যদি আমরা রুরাল এরিয়াগুলো চিন্তা করি, সাফিসিয়েন্ট এনাফ টু গাইড দ্য কাস্টমার্স? যদি বলেন যে জাস্ট নর্মাল ফিটনেস, মানে নর্মাল ফিটনেসের জন্য দে আর সাফিসিয়েন্ট, কিন্তু যদি বলেন যে একটু এক্সট্রা অর্ডিনারি বডি লাগবে, যেটাই ম্যাক্সিমাম ইয়াং জেনারেশন যার কারণে যায়, তখন কিন্তু সাফিসিয়েন্ট নলেজ নাই ম্যাক্সিমাম মানুষের। এটা কিন্তু মানে শুনতে আপনার খারাপ লাগে যে তাজ ভাই বলছে আমার নলেজ নাই। আসলে ব্যাপার কি, আমারই তো নলেজ ছিল না 2 বছর আগে। আমি কি বলবো, আমি তো রেগুলার বেসিসে রিসার্চ পেপার পড়তে ডেপথ আসছে। আর যখন আপনি একটু অ্যাডভান্স লেভেলের অ্যাথলেটদেরকে আপনি হ্যান্ডেল করবেন, তখন আপনার ডেপথ আরও বাড়ে।
তো যারা রুরাল এরিয়াতে আছে, গ্রাম্য সাইডে বা ঢাকার বাইরে, বিশেষ করে ঢাকা আর চট্টগ্রামে একটু অলিতে গলিতে জিম, বাকি শহরগুলোতে খালি মেন পয়েন্টগুলোতে জিম বেশি থাকে, আর দূরে দূরে জিম থাকে, অত কাছে থাকে না। তো ওই রকম নাই বলে অনেকে বিভিন্ন ধরনের সাইড এফেক্টের সম্মুখীন হয়, আর শুরুতেই ড্রাগসের দিকে এগিয়ে পড়ে। আবার অনেকে সাপ্লিমেন্টকে, যেগুলো ফুড সাপ্লিমেন্ট আছে ন্যাচারালি হেলদি, ওগুলোকে আবার ড্রাগস মনে করে। মানে ভুল ধারণাগুলো হয় হচ্ছে রিজনটা কি, ওই ট্রেনারদের কারণে। আর সব থেকে বেশি ফিটনেস ইন্ডাস্ট্রির কিন্তু দুশ্মন কারা জানেন? ফিটনেস ইন্ডাস্ট্রির দুশ্মন কিন্তু যারা এক্সারসাইজ করে না তারা না। ফিটনেস ইন্ডাস্ট্রির সবথেকে বড় দুশ্মন হলো যারা এক্সারসাইজ করতো কিন্তু ছেড়ে দিয়েছে, যে আনফিট হয়ে গেছে, এদেরকে দেখে মানুষ সব থেকে বেশি ডিমোটিভেট হয়। আর এরকম হচ্ছে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় জিমের ট্রেনারই এরকম, মানে জিমের ট্রেনারই অনেক বড় ভুঁড়ি। আমার কথা হলো আপনার বয়স হয়ে যাক, ধরেন আপনার বয়স 50 বছর, আপনার মাসল থাকা দরকার নাই, আপনার বড় বাইসেপ, চেস্ট থাকা দরকার, অ্যাটলিস্ট পেট না থাকুক, পেট যদি বড় থাকে। আমি অনেক জিমের ট্রেনারদেরকে দেখেছি, কেউ ভিডিও দেখলে আমাকে গালি দিয়ে না, এটা কিন্তু ক্ল্যারিফিকেশন একটা দরকার আছে। আপনার যদি বড় পেট থাকে তাহলে এটা কোনোভাবে ভালো সাইন না। মানে ফিটনেসের সব থেকে বড় সাইন হচ্ছে পেট থাকা যাবে না, মাসল না থাক, স্বাভাবিক মানুষ হোক। কারণ বহু স্বাভাবিক মানুষ আছে না, যেমন আপনি অনেক অ্যাক্টর দেখবেন, মডেল দেখবেন, স্বাভাবিক, তার মাসলও নাই, পেটও নাই, দেখতে সুন্দর লাগে। তো এটা হচ্ছে ব্যাপারে, সাধারণ মানুষ হন, পরে যে আপনি মডেল হন সমস্যা না, আগে তো সাধারণ মানুষ হতে হবে। আপনি সাধারণ মানুষের ক্যাটাগরির বাইরে চলে যাচ্ছেন একজন ফিটনেস ট্রেনার হয়ে, তাহলে তো আপনাকে যারা ফলো করবে বা আপনার কাছে যারা ট্রেনিং নেবে তারা তো ডিমোটিভেটেড হয়ে যাবে, যে এই লোকের কাছে ব্যায়াম করলে এর মতো ভুড়িয়ে যাবে। এটা খুবই স্বাভাবিক। ফিটনেস অনেকে আবার কি যে আগে দর্শন গুণ বিচারি না কি জানি একটা আছে না, যে আগে দর্শনধারী তারপরে গুণ বিচারি। সো আগে দর্শনধারী তারপরে গুণ বিচারি। সো এই জিনিসটাই আসলে আমরা নিজেরা যদি ফিট না থেকে অন্য আরেকজনকে ফিট হওয়ার জন্য সাজেস্ট করি, এই সাজেশনস গুলো আসলে কিন্তু ভ্যালিডেট হয় না। অনেক সময় দেখা যায় যে অনেকে বলে যে ভাই আমি আগে এরকম চ্যাম্পিয়ন ছিলাম, আমি আমার এই বডি ছিল, আমি এত ওয়েট লোড নিতাম, কিন্তু এখন আনফিট হয়ে গেছি। এটাই তো আপনার লাইফের সব থেকে মানে খারাপ জিনিস। আপনার সব থেকে লাইফের খারাপ জিনিস হলো আপনি মেনটেন করতে পারেননি। আমি সবসময় বলি যে ইয়াং জেনারেশন ফিট হওয়াটা কোনো স্ট্যাটাস সিম্বল না। অনেকে বলে ফিটনেস ইজ মাই স্ট্যাটাস সিম্বল। ইয়াং জেনারেশনের ছেলে, তুমি তোমার বাবার টাকা দিয়ে ফিট হচ্ছ, তোমার হরমোন তোমাকে সাপোর্ট করছে, অর্থাৎ তুমি হরমোনের পিকে আছো, 20-25 বছর বয়সে টেস্টোস্টেরন হাই একদম পিকে থাকে, তোমাকে ফ্যামিলি সামলাতে হচ্ছে না, বউ বাচ্চা নাই, কিচ্ছু করতে হচ্ছে না, কাজও করতে হচ্ছে না, জাস্ট পড়াশোনা করো আর ইয়ে করো। তুমি স্ট্যাটাস সিম্বল বলছো। স্ট্যাটাস সিম্বল কখন হয়? স্ট্যাটাস সিম্বল হয় পকেটও গরম, প্লাস মেন্টাল ক্ল্যারিটি আছে, মানে তুমি কথায় কথায় ডিপ্রেস যাও না, প্লাস তোমার শারীরিক সুস্থতাও আছে। আর এটা তুমি তোমার অফিসের জব, বিজনেসের জব, পরিবারকে সামলানো, বউ বাচ্চাকে সামলানো, এগুলো সব কিছু করার পর যদি তুমি ফিট থাকো, ওটা তোমার স্ট্যাটাস সিম্বল। আর এই স্ট্যাটাস সিম্বল আসে 40-50 বছর বয়সে, যে কখনো 20 বছর 30 বছর বয়সে এটাকে স্ট্যাটাস সিম্বল ধরা যাবে না। যেই মনে করবে এটা আমার স্ট্যাটাস সিম্বল, সেটা মানে স্ট্যাটাস সিম্বল না, এটা তুমি তোমার ফিউচার আরো খারাপ করছো। তোমাকে আগে কি করতে হবে? টাকা কামানোর চেষ্টা করতে হবে, জাস্ট বডি বানাবা, আর হচ্ছে নিজেকে স্টেবল, মানে বডি বানানোর পাশাপাশি টাকা পয়সা কামানোর চেষ্টা করতে হবে, প্যাসিভ ইনকাম আর্ন করার মানে সেট করার চেষ্টা করতে হবে। মানে 20 থেকে 30 বছর বয়সে জাস্ট বডি বানালে হবে না, থাকবে না বডি কিছুদিন পর। আমি দেখিনি আমাদের সাথে কতজন জিম শুরু করেছে যখন আমরা আজ থেকে 10 বছর আগে শুরু করেছিলাম, কয়জন টিকেছে? ঠিকই না, সে ছেড়ে দিয়েছে এক্সারসাইজ। কারণ রিজনটা কি বলে যে ভাই আমার তো এখন টাকা নাই, সময় নাই। তার সময় নাই কারণ সে সময় নষ্ট করেছে। আপনার যদি সময় না থাকে তার মানে আপনি অতীতে সময় নষ্ট করেছেন। এইরকম জিনিসগুলোকে নিজের উপরে দায় নিতে হবে, যে আমার কাছে সময় নেই, আমার কাছে টাকা নাই, রিজন হলো আমি আগে সময় নষ্ট করেছি বা অর্থ নষ্ট করেছি, অথবা আমি আমার অর্থ দামি জুতা কারে ইউজ করেছি, দামি বাইক ইউজ করেছি, আমি কোনো কোর্স শিখিনি, আমি কোনো কিছু মানে কোনো সার্টিফাইড কোর্স করিনি, যদি পরে আমি ট্রেনার হতে আসছি, এখন মানুষ আমাকে বেল দেয় না, মানুষ আমার ভুল ধরে। এটা মানুষ আপনার ভুল ধরে রিজন আপনি ভুল বলেন তাই, এটা হচ্ছে ব্যাপার। তো এই জিনিসগুলো ঠিক করতে হবে। তাজ ভাইয়ের ঠিক অ্যানসারের সাথে লিঙ্ক করে সোহাগ ভাই, আপনার জন্য আমার কোয়েশ্চেনটা হচ্ছে যে একটা জিনিস আমরা বাংলাদেশে খুব ফেস করি। সাপোজ আপনি জানেন বা আপনি কিছু শেখাতে যাচ্ছেন কাউকে, আমরা নিজেদের উপর এতটাই কনফিডেন্ট যে সেই শিক্ষাটা আমরা শিখতে চাই না, আমরা শিখাইতে চাই উল্টাটাকে। সো এই নিয়ে আপনার মন্তব্যটা যদি একটু বলেন। এটা হচ্ছে খুব সুন্দর এবং গুরুত্বপূর্ণ একটা কথা। মানে আমাদের প্রবলেমটা কি, আমি নিজে জানি আর না জানি আমি শেখাতে চাই, আরেকজনকে শেখাবো। সাপোজ আপনি এসে বললেন যে আমার তো কিডনি প্রবলেম, আরেকজন আপনাকে জানো আর না জানো বলবো তুই পানি বেশি খা, ঠিক এইভাবে আপনাকে পরামর্শ দিয়ে দিবে। মানে পরামর্শ দেওয়ার জন্য আই থিঙ্ক আমরা সবার থেকে এগিয়ে। আমি এটার বেসটা, রুটটা আমি জানি কি জানি না সেটা ব্যাপার না, আমি পরামর্শ দিতেছি আরেকজনকে, এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় একটা মিস্টেকের মধ্যে পড়ে। তো এখন ভাই যেটা বলছে যে অবভিয়াসলি প্রফেশনালিজম যে জিনিসটা আছে এটা সবার মধ্যে আনাটা খুব জরুরি। এই জিনিসটা যদি না হয়, আপনি হয়তো এখন 2-4 জন 5 জন মানুষের মধ্যে হয়তো আপনি নিজেকে একটু চালাক বলে বা কথা বুঝাইতে পারছেন দেখে হয়তো আপনি বেস্ট টিকে আছেন, হয়তো আপনার একটা লোকাল জিম সেখানে হয়তো আপনি সেরা আছেন। বাট আপনি যখন আরো 10 জনের সাথে যখন যাবেন তখন দেখবেন যে আপনি অনেক কিছু ভুল জানেন, বা আপনি হয়তো তাদের থেকে অনেক কম জানেন, বা আপনি যা মানুষকে শিখাচ্ছেন তা পুরোটাই ছিল ভুল।
হ্যাঁ, সো আপনার সর্বপ্রথম যে জিনিসটা এটা হচ্ছে আপনার মানুষের সাথে মিশতে হবে। ধরেন আপনি যেই লাইনে ক্যারিয়ার করতে চান, আপনি ফিটনেস লাইনে ক্যারিয়ার করা মানে হচ্ছে আপনার ফিটনেস যারা ডেডিকেটেড এই লাইনে, যারা এই লাইনে হয়তো সফল হয়ে গেছে বা হওয়ার পথে আছে, তাদের সাথে আপনার কমিউনিকেশন করতে হবে। তাহলে আপনি নিজে কিছু শিখতে পারবেন। বাট আপনার মধ্যে যদি দাম্ভিকতা চলে আসে যে আমি যা আছি তাই সেরা, তাইলে আপনি এখানেই শেষ। এটাই আমাদের আসলে আমি ওটাই বলছিলাম যে অনেক আছে যে আমি তো অতীতে অ্যাচিভ করেছি, আমি অতীতে চ্যাম্পিয়ন ছিলাম, তো কি হলো ওটা? সেই চ্যাম্পিয়নের মানে আপনার ভিতরে তো কোনো ছিটে ফোটাই নাই, মেডেল গলায় নিয়ে ঝুলে ঘুরে বেড়াবেন আপনি, বলেন? আসলে ফিটনেসটাই তো আপনার দেখে মানুষ জাজ করবে আপনাকে। ডেফিনেটলি। আসলে আমাদের বাঙালিদের না, ইভেন কান্ট্রির বিভিন্ন জায়গায় আমি দেখেছি মানুষের এই প্রবলেমটা খুব থাকে যে আমি আসলে জানার যে মানে লার্নিং স্টেজ যে সব সময় থাকে লাইফের, এই জিনিসটা আসলে কিন্তু অনেকে বুঝতে চায় না যে আমার জীবন আমি আজকে পোস্ট গ্রাজুয়েশন করে ফেলেছি, মাস্টার্স করে ফেলেছি বলে আমি আহামরি সব হয়ে গেছি, এরকম কিন্তু না। আমার পুরো লাইফটাই কিন্তু একটা লার্নিং। সো এক্সপিরিয়েন্স শেয়ার করা, ওই এক্সপিরিয়েন্স থেকে আবার ডিফারেন্ট প্রবলেম ফেস করা, তাই না? ওইভাবে আমরা এগিয়ে যাই। আমি ছোট্ট একটা কথা বলি যে আমি একটা সময় হচ্ছে একটা প্রাইমারি হাই স্কুলে একটা টিচার ছিলাম সায়েন্সের, আমি স্টুডেন্টদের পড়াইতাম। তো আমি একজন বড় মানের একজন শিক্ষক থেকে একটা জিনিস শিখছি যে তুমি এই যে ভাই যে কথা যে তুমি কাজটা করার হয় কেন করবে, জিনিসটা জানার চেষ্টা করো। তো তিনটা জিনিস আমাদের ক্ষেত্রে, ইনভেস্টমেন্টের ক্ষেত্রে তিনটা জিনিস সবসময় আমরা কোথায় কোথায় ইনভেস্টমেন্ট করতে পারবো। ফার্স্ট অফ অল আমাদের দেহের উপর আমাদের ইনভেস্টমেন্ট করা উচিত। এটা হচ্ছে সবচেয়ে বেসিক জিনিস, সবচেয়ে জরুরি। কারণ আপনার লাইফ সুস্থ মানে আপনি যে কোনো কাজ করতে পারতেছেন, আপনি ইনকামও ঠিক আছে, আপনি হয়তো দিনমজুর কিন্তু আপনি আজকে অসুস্থ, আপনার কিন্তু ইনকাম আসবে না। এর জন্য আপনার হেলথের উপর ফার্স্ট অফ অল ইনভেস্ট করতে হবে। সেকেন্ড নাম্বার হচ্ছে আপনার এডুকেশনের উপর অথবা যে কোনো কিছু শেখার উপর, সেটা হয়তো প্রাতিষ্ঠানিক হইতে পারে অথবা আপনার অফিস রিলেটেড হইতে পারে বা আপনি ক্যারিয়ার কোনো কিছু একটা করবেন সেটা রিলেটেড হইতে পারে। আর তিন নাম্বার ইনভেস্টমেন্ট আপনার করতে হবে যেটা আপনার ক্যারিয়ারে একটা সাকসেস এনে দিবে ওই জায়গায়, যে জিনিসটাকে আমরা বলে রাখি যে আমরা যে ফিউচারের জন্য, আমার ফিউচারের জন্য আমার ইনভেস্টমেন্ট করতে। এই তিনটা ইনভেস্টমেন্ট কিন্তু বাঙালিরা সাধারণত করতে চায় না। তারা হচ্ছে শর্টকাটে বিশ্বাসী, জিমে গেলেও হয়তো 2 মাসের মধ্যে রেজাল্ট খুঁজে। সো এই জিনিসটা আমাদের খুব বেশি দরকার। ওকে, ভেরি গুড অ্যান্সার। আর মানে আসলে এই জিনিস ফ্যাক্টসগুলো আসলে ট্রু, যেটা আমরা ফেস করি সাধারণত। আর এটা নিয়েই আপনার জন্য একটা কোয়েশ্চেন আমার। তো ফিটসমনিয়াতে কিন্তু আমাদের একটা ক্যাটাগরি আছে, সেকশন, যেটা স্পট নট বলে। এটা কি নতুন? এটা নতুন সংযুক্ত, মানে আমাদের অ্যাপের শুরু থেকে এটা সংযুক্ত হয়েছে। সো স্পট নটটা হচ্ছে গিয়ে আপনার জিম বাডি আপনি চুজ করতে পারবেন। জিম বাডি বলতে মানে হচ্ছে দেখা যায় যে পার্টনার, এটা তাইলে তো হচ্ছে এটা যে একটা হচ্ছে ডেটিং অ্যাপস এর মতো জিনিসটা হয়ে গেল। এখানে তো দেখা যায় হচ্ছে পার্টনার থেকে বেশি ফিমেল পার্টনার চুজ করার চেষ্টা করবে। একদম মজার একটা কথা। না, এই জিনিসটা দারুণ হবে অ্যাকচুয়ালি। হচ্ছে ছেলেরা মেয়েদের ছবি দিয়ে এখন অ্যাকাউন্ট খুলছে। বাংলাদেশে আপনি দেখছেন কিনা জানি না, ছেলেদের থেকে মেয়ের ফেসবুক আইডির সঙ্গে অনেক বেশি। ছেলেরাও মেয়েদের আইডি দিয়ে ফেসবুক চালায়। ট্রু, এই জিনিসগুলো আসলে অনেক অ্যাকচুয়ালি হচ্ছে এই যে স্পট নট জিনিসটা বললেন যে এই জিনিসটা দরকার। অনেকে হচ্ছে জিমে যেতে চায় না শুধু পার্টনারের অভাবে, কারণ জিমে গিয়ে হচ্ছে দেখা যায় সবাই তো পার্সোনাল ট্রেনার খোঁজার এফোর্ড করতে পারে না বা সবাই নিতেও চায় না। ঠিক আছে, তো আপনি সেক্ষেত্রে আপনার যদি একটা ভালো পার্টনার থাকে আপনাকে অনেক হেল্প করে। একটা পার্টনার আপনাকে, আপনি আজকে জিমে বৃষ্টি হচ্ছে, জিমে যাবি না, আপনার পার্টনার আমাকে উঠাই নিয়ে যাবে জিমে, ওই জিনিসটা দরকার আছে। সো আই থিঙ্ক এটা একটা ভালো জিনিস এই দিক থেকে। আর সুফিয়ান ভাই, আপনাকে আমি একটা ট্রায়াল বেসিসে একটা আমাদের যে ফিচার আছে ফিটসমনিয়ার আন্ডারে, ইউজিবক চ্যাটবট, এই চ্যাটবটটার কাজটা হচ্ছে কিন্তু আপনি একটু নিজে ট্রাই করে দেখেন যে এটা অ্যাকচুয়ালি কি করে। কি করব, হাউ টু গেট ফিট ইন ওয়ান ডে। আপনি একটা কোশ্চেন লেখেন, 6 প্যাক দিতে পারেন ওই যে হাউ টু গেট 6 প্যাক এর ওয়ান ডে। ইন ওয়ান ডে অনেকে আছে সার্চ করে হাউ টু গেট 6 প্যাক দিলাম। হ্যাঁ, ওকে, এখানে অনেকগুলো অ্যানসার দিয়ে দিয়েছে, অনেক অ্যানসার দিয়ে দিচ্ছে, ডে ওয়াইজ শেপ, মানে আপনাকে এখানে টোটালি প্ল্যানও দিয়ে দিচ্ছে, সব দিয়ে দিচ্ছে, কিভাবে কি করতে হবে, আপনাকে এক্সারসাইজ দিয়ে দিচ্ছে, আপনার ডায়েট দিয়ে দিচ্ছে। তো এটা খুবই ভালো। এটা আমি জানি না বাংলায় কি এটা অ্যানসার দেয় কিনা। বাংলায় অ্যানসার দেয় আই গেস। আপনি বাংলা যদি অ্যানসার দেয় খুব ভালো, না হলেও অপশন আছে এখানে, কপি করে আপনি বাংলায় ট্রান্সলেট করে নিতে পারেন, যাতে ইংলিশ একটু কম। বাট এটা চ্যাটবট কিন্তু এখানে ইন্টিগ্রেটেড, বাংলাতে ভালো জিনিসগুলো দিয়েছে, এখানে বেসিক সবকিছু দিয়ে দিয়েছে। এটা হ্যাঁ খুব ভালো, মানে ফিটনেস রিলেটেড যে কোনো কোশ্চেন করলে অনেকের যে কোয়েরিজ গুলো ফিটনেস রিলেটেড থাকে, এটা ইন্টিগ্রেটেডই ফর ফিটনেস। এই যে দেখেন ভাই, মানে আমি আরেকটু ক্ল্যারিফাই করে দিই যে আমাকে অনেকে এমন বিষয়ে কোশ্চেন করে যেগুলো নিয়ে আমি
আমি ভিডিও অনেক বানিয়েছি, হ্যাঁ। তো তারা চাইলে এখানে এসে ওই এখানে কোশ্চেনগুলো search করতে করতে পারে। পারে। আমার থেকে দ্রুত রিপ্লাই এরা দিয়ে দিবে আর একদম ব্রিফলি দেবে। Briefly দিবে। এটা তো হচ্ছে দেখতেই ব্যাপার। পাচ্ছেন এখানে ডিটেইলে একদম হ্যাঁ, পুরো detail সবকিছু আসছে। দিয়ে দিয়েছে। সো দর্শকরা আপনারাও কিন্তু এই ফিচারটির সুবিধাগুলো নিতে পারেন ফিটসামনি অ্যাপটি ডাউনলোড করে, এবং আরও অনেক ফিচার্স আছে যা সামনে আসবে, আকর্ষণীয় ফিচার্স যেগুলো আপনারা খুব সুন্দরভাবে ইউজ করতে পারবেন। এবং আমরা চেষ্টা করব যে বাংলাদেশের এই ফিটনেস যে কালচারটা, এই কালচারটাকে একটা নিউ রেভলিউশন নিয়ে আসতে, যেটা Basically, ফার্স্ট ওয়ার্ল্ড হ্যাঁ, কান্ট্রিতে অলরেডি তারা করেছে, তারা আমরা কেন করেছে। পারবো না? জি, আমরা তো পিছিয়ে definitely থাকার এই জিনিসটা দরকার আছে সো দ্যাটস দ্য থিং। এইবার হচ্ছে গিয়ে ছোট্ট একটা মজার বিষয়, সেটা হচ্ছে যে আমরা একটা কুইক টিপ গেম খেলি। কুইক টিপ গেম Okay. মানে হচ্ছে Okay. আমি জাস্ট একটা কোয়েশ্চেন করব, খুব ফাস্ট ওটার একটা অ্যান্সার দিতে হবে। কে দিবে আগে কে- answer? যে- মানে প্রথম কোয়েশ্চেন থাকবে হচ্ছে সুফিয়ান ভাইয়ের কাছেই। pass। ওকে, সো সুফিয়ান ভাই যে কোনো একটা বডি বিল্ডিং সাইডের মিথ নিয়ে বলেন। যে কোনো একটা বডি বিল্ডিং সাইটের মিথ, পেটের ব্যায়াম করলে পেটে চর্বি কমে যায়, এটা নিয়েই কথা বলি, যেহেতু সব থেকে বেশি ভিডিওস এই বিষয়ে এই থাকে। বিষয় নিয়ে আছে। মানে সব, মানে যত ধরনের ইনফ্লুয়েন্সার আছে বলে যে এই ব্যায়াম করো, এই 4টা ব্যায়াম করো, তোমার পেটের চর্বি কমে পেটের যাবে। যদিও এক্সারসাইজ করতে হয় মাসেলের স্ট্রেন্থ বাড়ানোর জন্য, ফ্লেক্সিবিলিটি বাড়ানোর জন্য। আমি সবসময় বলি যে আপনার ওয়েট লস হবে কিনা এটা আপনি কি পরিমাণ খাবার খাচ্ছেন সেটার উপর সেটার ডিপেন্ড উপর করে। depend করে। হ্যাঁ, এখন কি হয় যে আমরা যখন কোনো একটা পার্টিকুলার বডি পার্টের এক্সারসাইজ করি, তখন ওই বডি পার্টের যেহেতু ব্লাড ফ্লো বেড়ে যায়, তাই নতুন চর্বি জমতে বাধা দেয়। বাধা দেয়। তার মানে আপনি যদি পেটের ব্যায়াম করেন, তাহলে পেটের যে চর্বি জমে আছে অলরেডি, সেটা বার্ন হবে না, নতুন চর্বি জমতে বাধা দেবে। এটা যেটা অলরেডি জমে আছে সেটাকে আপনাকে ক্যালোরি ডেফিসিটের মাধ্যমেই বার্ন করতে হবে। অবশ্যই, ক্যালোরি ডেফিসিট হচ্ছে যে পরিমাণ ক্যালোরি আপনার সারাদিনে দরকার, তার থেকে আপনাকে কম খেতে কম হবে। খেতে হবে। কিন্তু তার মানে এই না যে কম খাচ্ছি কিন্তু খাচ্ছি 1 কাপ চা, তাহলে হবে না। মানে হেলদি ফুড দিয়ে আপনাকে ক্যালোরি রিকোয়ারমেন্ট কমপ্লিট করতে হবে, যেন আপনার সাইড ইফেক্টস না হয়। ওয়েট লস কিন্তু আপনি চিনি খেয়েও করতে পারবেন, কিন্তু সাইড ইফেক্টস হবে, কারণ আপনি ভিটামিন মিনারেলস পাচ্ছেন না, অন্যান্য পুষ্টি পাচ্ছেন না, হেলদি ফ্যাট পাচ্ছেন না, প্রোটিন পাচ্ছেন না। মানে ক্যালোরি ডেফিসিটে আছেন, কিন্তু আপনি মানে আনহেলদি খাবার খেয়ে ক্যালোরি ডেফিসিটে আছেন। সেক্ষেত্রে আপনার তো মানে ওজন কমবে, কিন্তু মাসল মাস কমে যাবে, চর্বি একই জায়গায় থেকে যাবে, বা বোন ডেন্সিটি লস হবে। তো এটা হচ্ছে ব্যাপার। তো যখন আমরা এক্সারসাইজ করি, তখন আমি এর আগেও এক জায়গায় এক্সপ্লেন করেছিলাম যে আমাদের বডি একটা সুইমিং পুলের মতো ধরে নিতে পারেন। সুইমিং পুলের গভীর জায়গা, অগভীর জায়গা দুইটাই থাকে। তো যখন আমরা সুইমিং পুল থেকে পানি তোলা শুরু করি, সবার প্রথম আমরা অগভীর জায়গায় রেজাল্ট পাই। মানে সিঁড়ির ওখানে দেখবেন প্রথম সিঁড়ি থেকে পানি কমছে, দ্বিতীয় সিঁড়ি থেকে পানি কমছে, সবার লাস্টে জাম করার জায়গা থেকে পানি কমে। তো আমাদের বডিও সেম, আমাদের অগভীর জায়গা হচ্ছে আমাদের মুখ, হাতের কবজি, তারপরে পায়ের হচ্ছে যে গিরা, এগুলো হচ্ছে অগভীর জায়গা। যে দেখবেন প্রথম কেউ ডায়েট শুরু করলে মুখ শুকিয়ে যায়, তার মুখটা পাতলা পাতলা লাগে, পানি কমে যায় মুখ পানি থেকে, কমে যায়, কিছুটা water। ফ্যাটও কমে, হাতের কবজি শুকিয়ে যায়, হাতের ভেন্স গুলো বেরিয়ে আসে। সবার লাস্টে পেট এবং হিপ থেকে চর্বি কমে। চর্বি মানে কমে। ছেলে হলে টেস্টোস্টেরন হরমোনের কারণে পেট থেকে চর্বি কমে সবার লাস্টে, আর মেয়ে হলে ইস্ট্রোজেন হরমোনের কারণে হিপের দিকে হিপের একটু দিকে। ফ্যাট বেশি থাকে। যখন আপনি আনহেলদি লাইফ লিড করবেন, তখন সবার আগে এগুলোতে চর্বি জমবে। হেলদি লাইফ লিড করলে সবার শেষে এগুলো থেকে চর্বি কমবে। তো এই ব্যাপারটা বুঝতে হবে। তারপরে যখন আপনি ওভারঅল অনেক দিন ধরে কন্টিনিউ করবেন এই হেলদি লাইফস্টাইল, তখন আপনার ওভারঅল ফুল বডি থেকে আস্তে আস্তে চর্বি কমবে। মানে পেট থেকেও আপনার চর্বি কিন্তু অ্যাট এ টাইম কমছে, মানে পুরো বডি থেকে। যেমন সুইমিং পুল থেকে যখন আপনি পানি তুলছেন, অগভীর আর গভীর দুই জায়গা থেকে কিন্তু পানি কমছে, কিন্তু রেজাল্ট আমরা দেখছি মানে অগভীর জায়গায়। অগভীর তো জায়গায়। রেজাল্ট কিন্তু আপনি সব জায়গায় পাচ্ছেন, সব শো জায়গায় হচ্ছে অগভীর জায়গায়। মানে আপনার পেট থেকেও চর্বি কমছে, কিন্তু আপনি প্রথম দিকে সেটা শো করতে পারবেন না, কারণ পেটে এতই ফ্যাট জমে আছে যে আপনার প্রথমে মানে মুখ মনে হবে পাতলা হয়ে গেছে, শুকিয়ে গেছে। হ্যাঁ। আপনার বুকের এখানে যে আমাদের কলার বোনটা আছে, উপর থেকে, গলা, উপর থেকে। এগুলো হচ্ছে আপনার শুকাবে সবার শুকাবে আগে। আগে। তারপরে হচ্ছে হাত, কারো ব্যাকে হাই টু লোতে যায় আসলে, কারো depending পিঠে on- একটু চর্বি থাকে, এটা কমতে চায় না। এগুলো হচ্ছে গভীর জায়গায়, এক একজনের জেনেটিকের কারণে এক এক রকম হয়। তো এই কারণে আমি বলবো যে এক্সারসাইজ করবেন ফুল বডির ফ্লেক্সিবিলিটি আর স্ট্রেংথের জন্য। যখন আপনি বলবেন ওয়েট লস করবো বা ওয়েট গেইন করবো, তখন ডায়েট চলে আসে। কখনো এক্সারসাইজের মাধ্যমে আপনি ওয়েট লস বা ওয়েট গেইন খুব একটা করতে পারবেন না, কারণ 1 ঘন্টা যদি আপনি হার্ড ওয়ার্ক করেন পাগলের মতো, তাহলে 300 থেকে 350 ক্যালোরি বার্ন হবে। কিন্তু আপনি যদি প্রতিবেলা জাস্ট এক মুঠ করে কম খাবার খান, তাহলে আপনার 400-500 ক্যালোরি ডেফিসিট হয়ে যাবে। তাহলে তাহলে ওটা তো তো বেশি BMR ইজি। হয়ে যাচ্ছে। তাহলে আপনি এক্সারসাইজ জাস্ট করেন যে হেলদি থাকার জন্য, 45 মিনিট থেকে 1 ঘন্টা জাস্ট জিমে যাবেন, ফিট থাকার জন্য, স্ট্রেংথ বাড়ানোর জন্য এক্সারসাইজ করবেন, আর বাসাতে একটু হেলদি ডায়েট মেনটেন করবেন, আপনি ফাস্টার রেজাল্ট পাবেন। কিন্তু সব কিছু ঠিক আছে, সারাদিন খাটছেন, আপনি যদি রিক্সাও চালান সারাদিন, আর যদি এই পুরি সিঙ্গারা খান, দেখবেন কিছু কিছু রিক্সাওয়ালার ভুড়ি আছে না, হ্যাঁ। আর মানে তার পায়ে ঠালা রিক্সা চালায়, পায়ে ঠালা ভ্যান চালায়, তাও ভুড়ি আছে, কারণ ভুঁড়ি হলো যে পুরি সিঙ্গারা খায় পুরি না, সিঙ্গারা খায়। তার পুরা বডিতে তার কিন্তু পাতলা, খালি পেটে ফ্যাট পেটে আছে। আছে। মানে এটা হচ্ছে ব্যাপার। এটা রিজনটা কি, অনেক পাতলা মানুষ অনেকে মনে করে আমার তো ওয়েট আইডিয়ালে আছে, কিন্তু দেখতে হবে তার নাভিতে চর্বি আছে কিনা। আপনার চেস্ট ছোট, হাত পা একদম মশার মতো চিকন, কিন্তু পেটে চর্বি, আপনি আইডিয়াল ওয়েটে আছেন, কিন্তু আপনার শরীরে মাসেল মাস না। এই মাসেল মাস কম থাকাটাই ডায়াবেটিস হবার প্রধান কারণ, হার্টের রোগ হবার প্রধান কারণ। কারণ ব্লাডে সুগার বেড়ে যায়, আমাদের লিভারে 100 গ্রামের মতো চিনি জমিয়ে রাখে আমাদের লিভার, মানে স্টোর করতে পারে। আমরা ধরেন আমি 100 গ্রাম চিনি খেলাম, সবার প্রথমে আমাদের মাসেলে যাবে না কিন্তু, বা আমাদের শরীরে চর্বি জমে না, আমাদের লিভার আগে ওটাকে টানবে।
থাকবে। আর আমাদের মাসল 300 গ্রাম চিনি আমাদের শরীরকে স্টোর করে রাখতে পারে, মানে যার শরীরে, যেমন আপনি যদি টোটালি 400 গ্রাম সুগার খান, সেটা আপনার বডি প্রথমে ফ্যাটি স্টোর করবে, আপনার মাসলগুলো টেনে নেবে। এর ওভার যখন হবে 400 গ্রাম সুগার, মানে জাস্ট আমি বলছি না, মানে হোয়াইট সুগার না, মানে কার্বোহাইড্রেট বলেন, মানে যা কিছু থেকে আমি গ্লুকোজ পাচ্ছি, এই 400 গ্রাম গ্লুকোজ আপনার মাসল এবং লিভার টোটাল মিলে স্টোর করবে। তো যত মাসল কম হবে তত গ্লুকোজ মানে রক্তে ছড়ানোর চান্সেস বেড়ে যায়। এই কারণে মাসলগুলোকে স্ট্রং করার ব্যায়াম করতে হবে। মেয়ে মানুষ হলে মাসল খুব বেশি বাড়বে না, যতটুকু আছে ততটুকু স্ট্রং হবে। হ্যাঁ, অনেকে বলতে পারে মেয়েরা তাহলে, অনেকে দেখা যায় লেগের ওয়ার্কআউট করে কিভাবে লেগ সাইডটাকে ডেভেলপ করে ফেলে। এটা হচ্ছে মেয়েদের হচ্ছে হেলদি ফ্যাটও বাড়ে বডিতে যখন মেয়েরা এক্সারসাইজ করে। ছেলেদের ক্ষেত্রে কিন্তু হেলদি ফ্যাট সহজে, মানে হেলদি ফ্যাট তো একটা আলাদা বিষয়, ছেলেদের হেলদি ফ্যাট মেয়েদের তুলনায় কম থাকে। যেমন ছেলেদের আইডিয়াল রেঞ্জ হচ্ছে 12 থেকে 15%, এর নিচে হলে আপনি আনহেলদি স্টেটে চলে যাবেন, ওটার বিভিন্ন সাইড এফেক্ট আছে, পরে কথা বলবো। আর মেয়েদের হচ্ছে 15 থেকে 18%, এর নিচে চলে আসলে আবার আনহেলদি স্টেট হয়ে যায়। তো যত জনের আপনি ফিট মডেল দেখেন, যাদের অ্যাবস আছে, তারা কিন্তু কেউ হেলদি স্টেটে নাই, তারা কিন্তু আনহেলদি স্টেটে আছে। এই জন্য কেউ মেনটেন করে না সারা বছর। যেই মেনটেন করতে যায় তার কিডনি ফেল হয়ে যায়, হার্টের রোগ হয়। কিন্তু এই জন্য আমরা সবসময় বলি যে অ্যাবস সারা বছর মেনটেন করতে হয় না। আপনি 12 থেকে 15% রাখেন, আপনি জাস্ট 15 থেকে 20 দিন হেলদি ডায়েট মেনটেন করবেন, অ্যাবস চলে আসবে। আপনি শুট হলো বা কম্পিটিশন হলো, খেলার পর আবার ওরা ব্যাক চলে যায়। যারা হচ্ছে প্রপার নিউট্রিশন, এটা প্রপার এটা মেনটেন করে, কেউ কিন্তু সারা বছর পার্সেন্টেজের একটা প্রপার লিমিট, যেটা রেঞ্জটা আমাদের আসলে মেনটেন, খুব খুব গুরুত্বপূর্ণ একটি জিনিস সুফিয়ান ভাই তুলে ধরেছে। এটার সাথে আমিও সহমত একসাথে, যে আমাদের কিন্তু এখনকার ম্যাক্সিমাম মানুষরা ফ্যাট কম মানে অ্যাবস, ফাইন, কিন্তু ফ্যাট কমালেই যে অ্যাবস আসবে সেটাও কিন্তু একটা কথা না। অ্যাবসকে আমাদের ট্রেনও করতে হয়, কারণ অ্যাবস একটা মাসল গ্রুপ। সো এখন ওই ফ্যাট পার্সেন্টেজ সিঙ্গেল ডিজিটে নিয়ে যাওয়া একটা ট্রেন্ড হয়ে গেছে। খুব রিপড দেখতে হবে, আমাকে এই দেখতে হবে, কিন্তু ওইটার অনেকেই জানে না যে সাইড ইফেক্ট হচ্ছে লং টার্মে। ধরুন 20-30 বছর বয়সে কিছু হবে না আপনার, কিন্তু এটা মেইনটেইন করতে থাকলে 30-40-এ যে আপনি দেখবেন কিডনি ফেল করছে, কারণ কিডনির পাওয়ার কমে যায়। প্রত্যেকটা নিউট্রিশনের আমাদের শরীরে দরকার আছে। প্রকৃতিতে যা যা খাবার পাওয়া যায় সব দরকার আছে লিমিটে, নাহলে ওই খাবারগুলো মানুষ হজমই করতে পারতো না। আপনি যদি কোনো কিছু একটা হজম করতে পারেন, তার মানে ওটা আপনার শরীরে দরকার আছে, কিন্তু ওটার উপর একটা লিমিট আছে। ওভারডোজ নেবেন তো ওটা সাইড ইফেক্ট হবে, ওষুধের মতো। খাবারও তো এক ধরনের মেডিসিন, তো ওটা ওভারডোজ করলেই অসুখ হবে। তো এটা হচ্ছে ব্যাপার। পেটের ব্যায়াম করে করে শুধুমাত্র অ্যাবস আসবে না, পেটের ব্যায়াম করলে পেটের ভিতরে মাসলগুলো স্ট্রং হবে, মাসলগুলো মোটা মোটা হবে। যেমন বাইসেপ, আপনি যে বাইসেপে ব্যায়াম করেছেন, বাইসেপ ফুলে আছে, পেটে অ্যাবসে ব্যায়াম করলে অ্যাবসগুলো ফুলে ফুলে থাকবে। কিন্তু এরপরে যদি চর্বি জমিয়ে ফেলেন, তাহলে যে আমরা দেখেছি না অনেক আছে মোটা হাত মানে বড় বাইসেপ, ওরকম না। আমরা অনেক গৃহিণীকে দেখেছি, আপনাকে সেম ওরকম লাগে দেখতে। যদি গৃহিণী আবার প্রচুর হাত মোটা। আমি ইন্ডিয়াতে একটা ভিডিও দেখছি, এত মোটা একজন মহিলা, আরেকজন হচ্ছে সারাদিন ধরে ট্রাইসেপ মারতেছে। অনেকে দেখা যায় ন্যাচারালি বডি বিল্ড করে। আমি অনেকজনকে দেখেছি সে প্রচুর ওয়েট বাড়ায় ফেলে, মানে আইডিয়াল রেঞ্জ পার করে ফেলে। কিভাবে হবে ভাই? আপনি আইডিয়াল রেঞ্জের উপরে যা ওজন বাড়াবেন সব আপনার ফ্যাট, ওগুলো মাসল না। আপনি মনে করছেন আমাকে অনেক বড় লাগবে দেখতে, না, আপনাকে ফালতু লাগছে দেখতে। সত্যি কথা বলতে সাধারণ মানুষ বলে এই কি হোংরা চোংরা বডি বানিয়েছি, দেখতে ফালতু লাগছে। আপনি যখন হরমোন নেবেন, নিয়ে আইডিয়াল রেঞ্জের বাইরে যাবেন, তখন সেটা হবে পিওর মাসল। হরমোন ছাড়া আইডিয়াল রেঞ্জে ধরেন 5 ফিট 8 অনুযায়ী 80 কেজির উপরে ওঠা উচিত না, মানে ম্যাক্সিমাম উইথ মাসল। কিন্তু আপনি যদি ধরেন 5 ফিট 8 আপনার হাইট, আর তারপরে আপনি বানিয়ে ফেলেছেন 90 কেজি 100 কেজি, আপনি কি মনে করছেন ন্যাচারালি 90 কেজি 100 কেজি ওটা তো সব পুরোটাই চর্বি। আর যদি ওটা মাসল হয়ে থাকে তাহলে আপনি হরমোন ইউজ করেছেন, এটা সম্ভব না। আইডিয়াল রেঞ্জের উপরে মাসল তৈরি করবেন, আমাদের ব্রেন সবসময় রিজেক্ট করবে। আমাদের ব্রেন সবসময় আপনাকে সুস্থ রাখার চেষ্টা করে। যখনই দেখবে যে লোকটা আইডিয়াল রেঞ্জের উপরে উঠে যাচ্ছে, তখন ব্রেন কি করবে? মাসলটাকে আরো লস করার চেষ্টা করবে, কারণ মাসল তো ক্যালোরি বার্ন করে। তো এইগুলো বুঝতে হবে যে আমরা রিজেক্ট করবে এটাকে। যখন আপনি হরমোন দিবেন তখন আপনার ব্রেন ফিল করবে এই তো পর্যাপ্ত টেস্টোস্টেরন আছে, তাহলে আপনার ব্রেন ফিল করবে এই লোকটার 5 ফিট 8 অনুযায়ী যত মাসল তত দরকার নাই। এই যেহেতু একজন 6 ফিট হাইটের ব্যক্তির মতো গ্রোথ হরমোন রিলিজ করছে তার বডিতে, তাহলে তাকে 6 ফিট ব্যক্তির যে পরিমাণ মাসল দরকার সেই পরিমাণ মাসল আপনার 5 ফিট 5-এ হবে। এটাই তো গ্রোথ হরমোনের কাজ। গ্রোথ হরমোন হচ্ছে, গ্রোথ হরমোন কিন্তু লম্বা মানুষের শরীরে বেশি উৎপন্ন হয়। যত আপনি শর্ট হবেন তত আপনার শরীরে হচ্ছে কম উৎপন্ন হবে। তো শর্ট মানুষের এই জন্য কম খাবারে ভালো বডি হয়। দেখবেন অনেক সময় যে খাটো খাটো মানুষ প্রথম দিকে এক্সারসাইজ শুরু করলে রেজাল্ট পেয়ে যায়, রিজন হচ্ছে তার নিউট্রিশন কম লাগে। একটা 5 ফিট 2 ইঞ্চি হাইটের মানুষ যদি একটা ডিম খায়, আপনি 5 ফিট 8 হলে আপনার 3টা ডিম খাওয়া লাগবে, তাহলে সেম পরিমাণ মাসল হবে। তো ওই ব্যক্তিটা কি করে যে সে জানেও না কেন তার মাসল হচ্ছে, সে অল্প পরিমাণে খাবার খায়, সেই নিউট্রিশনে তার বডি অন্যদের থেকে ভালো হয়ে যাচ্ছে। এটা আবার তার জয়েন্টগুলো ছোট ছোট হয় বলে তার মাসলগুলো বড় বড় লাগে। যে যত লম্বা হয় তার মাসল বাড়ানো তত কঠিন। এগুলো অনেকগুলো ফ্যাক্টর আছে, এগুলো না বুঝে আমরা খালি ঋত্বিক রোশনের মতো বডি বানাবো। ওর হাইট 5 ফিট, ওই বানাবে ঋত্বিক রোশনের মতো হবে না। তো জেনেটিক তো আপনার এরকম, জেনেটিক বুঝতে হবে। আপনি আপনার হাইটের জেনেটিকে একটা মানুষকে দেখেন, দিয়ে ন্যাচারালি বডি বিল্ড করার চেষ্টা করেন, তাহলে আপনি একটা ভালো লুকে থাকবেন। এটা আর যদি কম্পিটিশন খেলার ইচ্ছা থাকে সেটা পরের বিষয়, সেটা নিয়ে আর কথা না বলি। আচ্ছা, সোহাগ ভাইয়ের কাছে আমার কোয়েশ্চেনটা হচ্ছে, ঠিক এটা খুব
একটা কমন কোয়েশ্চেন আমরা বাংলাদেশে শুনি যে আমি খাই না পানি খেলে মোটা হয়ে যাই, অথবা আমি অনেক খাই কিন্তু মোটা হই না। তো এই জিনিসটা এই 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 যে ভ্রান্তিটা মানুষের মধ্যে, এটা আসলে তো আমরা জানি যে থার্মোডাইনামিক্স ক্যালোরিজ ইন ভার্সেস ক্যালোরিজ আউট একটা ফ্যাক্টর থাকে। সো আপনি এটা নিয়ে কি বলবেন আসলে? বেসিক্যালি এই যে জিনিসটা অনেকে আছে আমাদের মধ্যে, অনেকে আছে প্রচুর পরিমাণে খায়, কিন্তু খাওয়ার পরে ওই যে বলে ভাই আমার তো শরীরে লাগে না, আমার শরীর বাড়ে না। অ্যাকচুয়ালি হচ্ছে তার শরীরে যতটুক দরকার হচ্ছে, হ্যাঁ ক্যালোরি দরকার হচ্ছে, সে ততটুক হয়তো দিতে পারতেছে না, বা তার থেকে একটু কম দিতেছে, বা ততটুকুই দিতেছে যার কারণে এক জায়গায় পড়ে আছে। হয়তো মাঝে মধ্যে একটু ট্রাই করে যে কয়েকদিন চেষ্টা করে, কয়েকদিনে হয়তো, এখন কয়েকদিনে তো আর রেজাল্ট আসবে না। এই যে ক্যালোরি সারপ্লাস, ক্যালোরি ডেফিসিট যে জিনিসটা আছে, এটা কিন্তু একটা মোটামুটি সময় লাগে। আপনি জানেন যে একটা উইকে এতটুকু ক্যালোরি হচ্ছে যদি আমরা সেভ করতে পারি, এতটুকু গেইন করতে পারবো, বা আপনি যদি এতটুকু ডেফিসিট করতে পারেন, এতটুকু লস করতে পারবেন, ঠিক না? হ্যাঁ 3500 এর মতো। সো এখন সেই ক্ষেত্রে যারা বলে যে আমি খাই না তারপর আমার ওজন বেড়ে যায়, তাদের তাইলে ওই ডায়েট চার্টে প্রবলেম আছে, অথবা সে ফিজিক্যাল অ্যাক্টিভিটির সাথে জড়িত না, যার কারণে তার এক্সট্রা করেও নতুন করে কোনো মাসল তৈরি হচ্ছে না, বা এক্সট্রা ক্যালোরিও বার্ন হচ্ছে না। আরেকটা জিনিস কিন্তু সবচেয়ে বড় যে ফ্যাক্টরটা, যে ম্যাক্রোসের ডিস্ট্রিবিউশন গুলো আমাদের কিন্তু জানা খুব কম, তাই না? কারণ আমরা কি করতাম, মানে ছোটবেলায় যদি আমরা আমাদের ফুড হ্যাবিটস গুলো দেখি, তাহলে ম্যাক্সিমাম মানুষ কি করে, সকালে কার্বোহাইড্রেট দিয়ে কার্বোহাইড্রেট খায়, তাই না? মানে রুটির সাথে আলু ভাজি। ভাইয়ের একটা ভিডিওতে আমি জিনিসটা দেখছিলাম যে হ্যাঁ আমাদের খাদ্যাভ্যাসটা সাধারণত এরকম যে কার্বস বেস আমাদের খাবারগুলো সাধারণত। আপনি যদি দেখেন সকালে আপনি এই যে কি খাচ্ছেন, ভাত খাচ্ছেন, সর্বোচ্চ হয়তো একটু ডাল, বা আবার ওই যে আলু ভর্তা নিতেছেন, ওটাও তো কার্বোহাইড্রেটের সোর্স। হ্যাঁ ডাল কিন্তু বেসিক্যালি প্রোটিন সোর্স না, ডাল কিন্তু কার্বোহাইড্রেটের সোর্স হিসেবে ধরা চলে। হ্যাঁ সো তিনোটাই কিন্তু কার্বোহাইড্রেট বেস হয়ে গেল। সো এখানে আপনার প্রোটিন গুড ফ্যাট কিন্তু পাওয়াটা একদম দুষ্কর অবস্থা। হ্যাঁ সো এই দিক থেকে যদি চিন্তা করেন, তাহলে আমাদের হয়তো অল্প খাচ্ছে, কিন্তু তিনবেলা যা খাচ্ছে পুরোটাই কার্বোহাইড্রেট। আমি 60 মিনিট, অথবা আমি যদি 60 মিনিট ট্রেডমিলে হাঁটি, এন্ড দেখা যায় একটা চিপসের প্যাকেট, কয়টা চিপস থাকে, 10-15টা হয়তো চিপস থাকে, খেলাম, হয়তো দেখা যায় একদম ফুলফিল হয়ে যায় জিনিসটা। কিন্তু চিপস তো অল্প চিপস, আপনার হয়তো মুখেও ভালো করে লাগে না, কিন্তু ক্যালোরি কিন্তু আপনার অনেক ঢুকে গেছে তেলের কারণে। কারণ এক চামচ তেলে কিন্তু প্রায় 9 ক্যালোরি, 1 গ্রাম ফ্যাটে প্রায় 9 ক্যালোরি থাকে। হ্যাঁ তো সো এই বেসিক জিনিসগুলো আমাদের, ওই যে অনেকে আছে না, ধরেন হচ্ছে চা কফি বলতেছে যে আমি ডায়েট করতেছি, দেখবেন সারাদিনে 3-4 কাপ হয়তো চা খেয়ে ফেলছে। এখন এক কাপ চা যদি 1 চামচ করেও চিনি ইউজ করে, তাহলে খুব ভালো পরিমাণে একটা ক্যালোরি কিন্তু বডিতে ঢুকে যায়। সো এই জিনিসগুলো, চিনির ক্যালোরি, তারপর হচ্ছে আমাদের তেলের ক্যালোরি, কিন্তু এখানে একটা ব্যাপার আছে। মোটা মানুষের ক্ষেত্রে অনেক সময় কি হয়, একটা হচ্ছে মেটাবলিজম, এখানে ওটা পাতলা মানুষের মেটাবলিজম অনেক, মানে যারা বলে যে প্রচুর খাই বাড়ে না, ওটা একটম অফ জেনেটিক হয়, মেটাবলিজম প্রচুর ফাস্ট হয়। কারো আবার থাইরয়েড প্রবলেম থাকতে পারে, হাইপোথাইরয়েড, হাইপার থাইরয়েড থাকলে ওই থাইরয়েড গ্ল্যান্ড থেকে বেশি হরমোন নিঃসরণ হয়, ওজন বাড়তে চায়, হাইপো হলে আবার ওজন কমতে চায়। এটা একটা ফ্যাক্ট। এই অসুখ যদি আপনার না থাকে, তাহলে এটা হচ্ছে আপনার মেটাবলিজম অনেক হাই অথবা ফাস্ট। আরেকটা জিনিস আছে যেটা হচ্ছে আপনার ওজন সহজে বাড়তে চায় না, সেটা হচ্ছে আপনার পেটের ভিতরে যে গুড ব্যাকটেরিয়া আছে সেটা কিন্তু মরে যায় বেশি পরিমাণে চিনি খেলে। এটা পাতলা মানুষরা অনেক ভুল করে এই জিনিসটা। তারা মনে করে আমি তো পাতলা আছি, আমি প্রচুর পরিমাণে চিনি খাই, এই খাই ওই খাই, আমি কিছু হবে না। চিনি খেলে কিন্তু টেস্টোস্টেরন লো হয়। এটার পিছনে সায়েন্সটা হচ্ছে যে চিনি যখন আমরা খাই, তখন চিনি খেলে কিন্তু আমাদের শরীরে যেহেতু ব্লাডে গ্লুকোজ বেড়ে গেল, তো ওই গ্লুকোজটা কিন্তু সবার প্রথমে কিন্তু লিভারের ভিতর দিয়ে যায়, এটা কিন্তু আগে রক্তে ছড়ায় না। তো লিভার তখন ব্রেনকে সংকেত প্রদান করে যে এর বডিতে প্রচুর চিনি আসছে, এখন ইনসুলিন দরকার। ইনসুলিন হরমোন তখন লিভার থেকে সংকেত পাওয়ার পর আমাদের ব্রেন ইনসুলিন তৈরি করে। আর টেস্টোস্টেরনটা কিন্তু ইনসুলিন তৈরি হওয়ার সময় সাময়িক সময়ের জন্য বন্ধ থাকে, সারাদিন বন্ধ থাকে না। যতক্ষণ আপনার শরীরে ওই চিনি না কমছে তখন বন্ধ, টেস্টোস্টেরন লো হবে আর ইনসুলিন বাড়বে। এই কারণে পাতলা মানুষ দেখবেন উল্টাপাল্টা খাবার খেতে মাসল বানাতে পারে না, সে পাতলা কিন্তু বাড়াতে পারছে না, কারণ সে অতিরিক্ত চিনি খায় বা কার্বোহাইড্রেট জাতীয় খাবার খায়। সে বলে যে ভাই, অনেকে আমাকে বলে ভাই ওজন বাড়ানোর জন্য কি চিনি আলা খাবার খাবো? তো ওজন বাড়ানোর জন্য চিনি আলা খাবার খাওয়া আর মদ খাওয়া এই সেম পরিমাণে বেনিফিট পাবে না শরীরে। তো এই জিনিসটা হচ্ছে, এগুলো বুঝতে হবে। মানে আপনি যে জাস্ট ওজন কম তাই বলে আপনি প্রচুর চিনি খাবেন, এটা করেন না। আবার অনেকে কি করে যে আমরা কার্বোহাইড্রেট খাই লবণ দিয়ে, কার্বোহাইড্রেট লবণ দিয়ে খেলেও একই প্রবলেমটাই হয়। কার্বোহাইড্রেটের সাথে যখন আপনি লবণ মিশাবেন, অর্থাৎ আপনি সিঙ্গারা পুরি খাচ্ছেন, একই প্রবলেম হবে। আর বলে যে ভাই তেল তো হেলদি ফ্যাট। হ্যাঁ তেল হেলদি ফ্যাট, যদি আপনি সেটাকে অতিরিক্ত তেলে মানে গরমে না ইয়া করেন, হিট না করেন, তখন অতিরিক্ত হিট আর অনেকক্ষণ যাবত হিট করতে থাকলে ওটা গিয়ে ট্রান্স ফ্যাটে রূপান্তর হয়ে যায়। ট্রান্স ফ্যাট ডিরেক্ট যে হার্টের ক্ষতি করে, লিভারের ক্ষতি করে। তো এই
দোকানে যে পুরি সিঙ্গারা পায় ওই যে ঘন্টার পর ঘন্টা একই তেলে ভাসছে, একই আর ওই তেলে, জিনিসই পোড়া তেলে। মানুষ যে খাচ্ছে, এগুলো মানুষ মানে আসলে কি মানে এগুলো ছড়ায় না কেন, কারণ আমরা কন্টেন্টও কনজিউম করি উল্টাপাল্টা। আমরা যদি একটু নলেজেবল কন্টেন্ট কনজিউম করি তাহলে আমাদের কন্টেন্টগুলো মানুষের কাছে বেশি ছড়াবে, আর এটা পরিমাণ বাড়ছে আস্তে আস্তে। তো এই জিনিসগুলো মানুষের কাছে পৌঁছানো খুব জরুরি। মাঝে মধ্যে বাংলাদেশে তো একটা প্রবলেম হলো যে আপনি যদি কোনো একটা প্রোডাক্টের নাম সরাসরি নিয়ে বলেন যে এটাতে এই সমস্যা, কেস করে দেবে আপনার উপর। আপনি যত চাই- আর তারা টাকার বলে আপনাকে নামিয়ে ছাড়বে। আপনি ধরেন রিসার্চ দেখাচ্ছেন, এই দেখাচ্ছেন, ওই দেখাচ্ছেন, নামিয়ে ছাড়বে। ফিউচার প্ল্যান আমি আমার না বলি, এটা নিয়ে কিন্তু আমি ফিউচারে কাজ করবো এই খুব জিনিসটা ভালো, নিয়ে। খুব ভালো। কিন্তু এটা আপাতত আমি এটা নিশ্চয়ই। নিয়ে কাজ করবো না, আমি আরো ব্যাকআপ স্ট্রং করার চেষ্টা করছি যেন কেউ আমাকে নামাতে না পারে, আমি যখন এই জিনিসগুলো নিয়ে কাজ করব। তো বাংলাদেশে যারা এই আনহেলদি প্রোডাক্ট তৈরি করে আর মার্কেটিং করছে সবারই ফিউচার খাবো, এটা ফিউচার ভালো না, এটা আপনারা মাথায় রাখেন। ফিউচার কিন্তু আপনাদের ভালো না, কারণ খুব দ্রুত এগুলো নিয়ে আমরা কাজ করা শুরু করবো। না, ওটাই আমাদের কিন্তু উদ্দেশ্য যে আর এটা কিন্তু এমন না যে আমি প্রোডাক্টের নাম লঞ্চ করবো না, আমি কিন্তু নাম নিয়ে নিয়ে বলবো যে এই প্রোডাক্টে এই প্রবলেম, আমি আপাতত বলছি না। কিন্তু সেটার জন্য ব্যাকআপ স্ট্রং হওয়া লাগবে, কারণ আপনি যদি ব্যাকআপ স্ট্রং না করে এই কাজ করতে চান আপনি শেষ। আর আমরা মানুষের ভালো যখন করতে যাব অবশ্যই আমাদেরকে নিউট্রাল থাকতে হবে, অ্যাজ আ Neutral, লাইক একদম। ইউ নো ফিটনেস এক্সপার্ট বা ইনথুসিয়াস্ট অথবা আমরা ইনফ্লুয়েন্সার যাই বলি না কেন, আমাদের তো মেইন লক্ষ্যটাই হচ্ছে যে প্রপার যে এডুকেশনটা Educationটা সেটা যারা হচ্ছে ক্লায়েন্ট বা যারা চাচ্ছে গ্রাহকদের কাছে দিয়ে দেওয়া, পৌঁছে দেওয়া। তো এই যে ওই ব্যাপারে হজম শক্তির ব্যাপারে আসে আবার, তো হজম শক্তি কম থাকার কারণে কেউ হয়তো বা তার মেটাবলিজম ফাস্ট, সে হজম শক্তিটা কম, তার গুড ব্যাকটেরিয়া পেটের ভিতরে মরে গেছে, ব্যাড ব্যাকটেরিয়া আছে, যার কারণে সে নিউট্রিশন পাচ্ছে না। ফ্যাট মানুষের ক্ষেত্রে হজম ক্ষমতা কম হওয়ার কারণে সে যে ক্যালোরিটা নিচ্ছে সেটা আবার বার্ন করতে পারছে না ঠিক মতো, বা পুরা বডিতে ডিস্ট্রিবিউট হচ্ছে না, পেটেই পড়ে থাকছে। তো এই পুরা বডিতে ডিস্ট্রিবিউট না হলে পেটের চর্বিটা বাড়ে। তো এগুলো হচ্ছে ব্যাপার যে আপনাকে হজম শক্তিও বাড়াতে হবে। আর হজম শক্তি আবার লিভারের উপর ডিপেন্ড করে। এগুলো সব কিছু কিভাবে কানেক্টেড জানেন? এই ঘুমের মাধ্যমে। ঘুমের সময় আমাদের শরীর পর্যাপ্ত পরিমাণে গুড হরমোন তৈরি করে। তো এই পুরা স্ট্রাকচারটা একটা কানেক্টেড, কিন্তু আপনি যে কোনো একটাতে মানে ল্যাকিংস দিবেন বা একটা কাজ করবেন না, আপনার সব কিছু হ্যাম্পার হবে। আপনি ঠিক মতো ঘুমাবেন না, আপনার হজম শক্তিও কমে যাবে। সব কিছু কানেক্টেড একটা সাথে, আপনার সেক্সুয়াল পাওয়ারও কমে যাবে। এই জন্য আমি বলি যে ভাই ফিট হতে গেলে ঘুম খুবই ইম্পর্টেন্ট। ফিট হতে হলে প্রথম ক্রাইটেরিয়া হলো নো ডায়েট, নো এক্সারসাইজ, আগে ঘুম ঠিক করো। ঘুম ঠিক করে এক সপ্তাহ ঘুমিয়ে তারপর একটা ডিসিপ্লিনে নিয়ে আসা, ব্যালেন্স করাটা হচ্ছে সবচেয়ে বড় ইম্পর্টেন্ট। এখানে আমি একটা কথা ছোট এড করি। আমি যখন স্কিনি ছিলাম, হ্যাঁ, যে ভাই যে কথা বলছে একদম হুবহু, কিন্তু চিনিতে যেহেতু নতুন নতুন শিখলে যা হয়, মানে অল্প বিদ্যা ভয়ঙ্কর যেটাকে বলে, যে চিনিতে ভাবতাম প্রচুর ক্যালোরি, তাই মিষ্টি খেতাম। প্রতিদিন আমি শেক বানাতাম, শেকের মধ্যে 2টা করে মিষ্টি দিয়ে দিতাম। তারপরে হচ্ছে গ্রো করতো না। কেন গ্রো করতো না? ওই যে জিনিসটা বলছে। আর একটা খুব ভালো কথা বলছে, দেখা যায় আমি ইদানিং কিন্তু দেখা যায় প্রোবায়োটিক এক্সট্রা করে নিতেছি, কারণ আমি প্রচুর পরিমাণ অ্যান্টিবায়োটিক ইউজ করার কারণে আমার লিভারের প্রবলেম আছে। এখনো দেখা যায় আমার নিয়মিত এইচজিবিটি এগুলো করানো লাগে, হ্যাঁ, তারপরে সিবিসিও করানো লাগে, ব্লাড টেস্ট করানো লাগে, ইউরিন টেস্ট করানো লাগে, কারণ আমার বডিতে ইন্টারনালি কিছু প্রবলেম আছে, যার কারণে হয়তো আমি অন্য সাধারণের মতো হয়তো অত ফাস্ট গেইন করতে পারি না। বাট আমি যেহেতু পারি, আরো 10 জন পারবে, কারণ আমার ফার্স্ট প্রবলেমটাই হচ্ছে আপনার ওই যে আইবিএস প্রবলেম, যেটা আইবিএস প্রবলেম হলে মাসল গেইন করা কিন্তু খুবই টাফ, আর ওয়েট গেইন করা তো মনে করেন স্বপ্নের মতো ব্যাপার। ওই যে অনেকে কিন্তু চাইলে 1 মাসে 10 কেজি ওজন বাড়ায় ফেলতে পারে, কিন্তু ওটা হেলদি হবে না, ফ্যাট হবে, মাসল বাড়ানো যায় না। কারণ মাসল কিন্তু 1 মাসে না, 1 বছরেও 10 কেজি বাড়াতে আপনি পারবেন না, যদি আপনার ওই ইলিট রনি কোলম্যানের মতো জেনেটিক না হয়। এলিট জেনেটিক হলে, আমি এখানে মাসল বিল্ডিং এর ব্যাপারটা বলে দিলে ইয়াং জেনারেশন বুঝবে। যদি আপনি এলিট জেনেটিক হন, যে আফ্রিকান টাইপের বা রনি কোলম্যান টাইপের, তাহলে প্রথম বছর ধরেন আপনি এক্সারসাইজ করেন না, প্রথম বছরে আপনি 12 কেজি পিওর মাসল তৈরি করতে পারেন। আমি ওয়েটের কথা বলছি না, আপনি চাইলে 50 কেজিও বাড়াতে পারেন 1 বছরে, কিন্তু এর ভিতরে পিওর মাসল হবে 12 কেজি। প্রতি বছর এর পরিমাণ হাফে চলে আসে। সেকেন্ড ইয়ার বাড়বে 6 কেজি, থার্ড ইয়ার বাড়বে 3 কেজি, তারপরে 1 কেজি, পঞ্চম বছর থেকে হাফ কেজিও বাড়বে না, মানে মাইনর চেঞ্জেস আসবে। তার মানে আপনি আপনার সারা জীবনে মোটামুটি 20 কেজির কাছাকাছি মাসল আপনি ন্যাচারালি বিল্ড করতে পারবেন। আপনার যদি 5 বছর এক্সারসাইজ করার বয়স হয়ে যায়, মানে উইথ প্রপার নিউট্রিশন, প্রপার স্লিপ, তাহলে আপনি 20 কেজি 25 কেজির উপরে মাসল তৈরি করতে পারবেন না। এটা হচ্ছে আপনার ম্যাক্সিমাম লিমিট। তাও আপনি যদি এলিট জেনেটিক হয়, যদি জেনেটিক একটু খারাপ হয় তাহলে 10 কেজি 15 কেজি, বাংলাদেশি হলে ধরেন 10-15 কেজি, এটা হচ্ছে ন্যাচারাল মাসল তৈরি করা যায়। এর উপরে কিন্তু পুরাই হরমোন, যারা এর উপরে মাসল বানায় সবাই হরমোন ইউজ করে, সবাই হরমোন ইউজ করে অথবা ড্রাগ ইউজ করে। যেমন কিছু কিছু আছে যেগুলো নাম যদি বলে দেয় আবার অনেকে সার্চ করে আবার কিনা শুরু করবে, তো ওগুলো কিন্তু হরমোনের ভিতরে পড়ে না, ড্রাগ টেস্টেও ধরা পড়বে না, কিন্তু ওগুলোর কিন্তু সাইড এফেক্ট আছে। ওগুলো আমার মাসল লস হতে দেয় না। আমাদের শরীরে 2টা স্টেট থাকে, অ্যানাবলিক আর ক্যাটাবলিক। ক্যাটাবলিকে মাসল ব্রেকডাউন হয়, তো ক্যাটাবলিক স্টেটকে বন্ধ করে ওই ওষুধগুলো, নাম আমি বলছি না। এটা কিন্তু আমরা ওই যারা প্রফেশনাল অ্যাথলিট আছে তারা সবাই জানে, তারা রিলেট করতে পারবে। তো এই সব জিনিসগুলো লাগবে আপনার, যদি আপনি তখন হচ্ছে মাসল বাড়াতে, আর এই আপনি এটা ছাড়া মাসল বাড়াতে পারবেন না তখন। তো আপনার কি করতে হবে যে আমরা যত
মডেলদেরকে দেখি 50 বছর বয়সে যে আরো বেশি মাসকুলার হয়ে যাচ্ছে, রিজনটা হলো তার অতীতে মাসল ছিল, সে অনেক দিন ট্রেন করেনি, মাসল মেমোরির কারণে তার মাসল হচ্ছে। আর আরো এক্সট্রা মাসল তৈরি হচ্ছে, যেমন ঋত্বিক রোশন মাসল বানায় ফেলছে, করছে, তারা হরমোন ইউজ করে, কিন্তু প্রপার হতে তারা এমন ভাবে ইউজ করে তাদের শরীরে ক্ষতি হবে না, অনেক হাইলি সার্টিফাইড প্রপার ডোজে। তারপর হচ্ছে গিয়ে ওদের পার্সোনাল হচ্ছে গিয়ে তারা একদমই হয়তো ইউএসএ থেকে ইম্পোর্ট করে নিয়ে আসবে। হ্যাঁ, তারপর আপনার ওদের মেডিকেল ট্রিটমেন্ট থেকে শুরু করে সবকিছুই ওদের highly হয়ে থাকে। অ্যাফোর্ড করতে পারে। তো এটা হচ্ছে ব্যাপার। তো ওদেরকে মানে ফলো করবেন ঠিক আছে, মোটিভেশন নিচ্ছেন ঠিক আছে, কিন্তু একদম হুবহু হতে পারবে না ওর আসলে মতো। উদ্দেশ্যটা জানা সবচেয়ে বড় ইম্পর্টেন্ট। আমাদের বাংলাদেশে আমরা একটা জিনিস দেখে ওটাই হতে চাই, কিন্তু উদ্দেশ্যটা, পারপাসটা, ওটার পিছনে রিজনটা, এই জিনিসগুলো আসলে আমরা দেখি না। যেমন কম্পিটিটরসদের কিন্তু এমনি মাসল বেশি লাগে, হ্যাঁ, কারণ বেশি লাগে। ওখানে ওটা তাদের তাদের প্রফেশন, profession। সো ওটা তাদের প্রফেশন, সো তাদের এনহ্যান্স হওয়া পসিবল বা এনহ্যান্স হওয়াটা ঠিক আছে, লাগে। লাগে। যেমন কিছু দেখেন করার যে থাকে এই যে স্টুডিও, এই যে এত দামি মাইক, এটার মনে হয় 30,000-এর কাছাকাছি দাম, আমি সার্চ করেছিলাম। তো দেখেন এই মাইকটা কেন দিয়েছি, স্টুডিওটা অনেকে রেন্টে নিবে, নিয়ে ভিডিও তৈরি করবে Video তৈরি করবে। আপনার আমাদের মতো, তো তারা তো ইনকাম করছে এর মাধ্যমে, তো তাদের এইরকম ইনভেস্টমেন্টের দরকার আছে। কিন্তু সাধারণ মানুষ মোবাইলে ভিডিও বানায়, আমি তো প্রথমে মোবাইলে ভিডিও বানিয়েছি এই 10,000 টাকা দামের ফোনে। তো এটা হচ্ছে ব্যাপার যে আপনি যখন একদম অ্যামেচার, আপনি কেবল শুরু করেছেন, তখন আপনার বেশি খরচ হবে না, তখন আপনি জাস্ট শুরু করেন, আপনি লাইফের বিভিন্ন যেগুলো আপনার খরচ বাড়ায় সেগুলোকে বাদ দেন, মানে এই প্রচুর পরিমাণে ফ্রেন্ডের সাথে হচ্ছে রেস্টুরেন্টে যাওয়া বাদ দেন, আনহেলদি ফুড, চিপস, চকলেট, তারপরে হচ্ছে আপনার কি এই যে সফট ড্রিঙ্কস বেশি খায়, এগুলো খাওয়া বাদ দেন, এগুলোর টাকা আপনি ডিম, মাছ, মাংস লাগান, দেখেন আপনি ফিট হয়ে যাবেন। মানে এটা হচ্ছে ব্যাপার। তো শুরুতে টাকা লাগে না, পরে টাকা লাগে যদি প্রফেশনাল হতে চান। সো দর্শকরা, আমরা অলমোস্ট আমাদের প্রথম এপিসোডের এন্ডের দিকে চলে এসেছি। সো এন্ড করার আগে আসলে আমি দুইটা কোয়েশ্চেন দুইজনকে লাস্ট জিজ্ঞেস করবো, এটা কমন কোয়েশ্চেন, আর এই কোয়েশ্চেনটা আসলে আমাদের জন্য ইম্পর্টেন্ট বিকজ দর্শকদেরও জানা দরকার যে আসলে রিয়েল ফ্যাক্টসগুলো কী কী থাকে। হ্যাঁ, সো আপনাকে যদি এখন বলা হয় যে বাংলাদেশের ফিটনেস ইন্ডাস্ট্রিতে একটা চেঞ্জ আনতে, সো সুফিয়ান ভাই, আপনি কোন দিকটা ফার্স্ট? আমি ফোকাস করব বুড়া বয়সের ফিটনেস। আমি ইয়াং এজের ফিটনেস নিয়ে আমি একদমই কনসার্ন না, কারণ ইয়াং এজে মানুষ ফিট হওয়া খুবই ইজি। যে কাজটা ইজি, যে এখানে খালি কয়েকটা ব্যাড হ্যাবিট ছাড়তে হবে আপনাকে, আপনার হরমোন আপনাকে সাপোর্ট করবে এখানে। বাকিটা আপনি ব্যাড হ্যাবিট ছেড়ে দিলে আপনার হরমোন বুস্ট হবে, কারণ এই বয়সটা হরমোন বুস্ট হওয়ারই বয়স, 30-এর আগে, 20 থেকে 30। তো আমি ইয়াং এজকে নিয়ে অত কনসার্ন না। এখন দেখেন কনসার্ন কাদেরকে নেওয়া হচ্ছে, যাদের লাইফে ডিসিপ্লিন নাই। যার লাইফে ডিসিপ্লিন নাই, সে যদি নিজে ঠিক না হয়, আপনার ভিডিও দেখে বা আপনার কাজেও কিছু হবে না। আমরা চাই যে সিনিয়র মানুষরা বেশি কনসার্ন হোক, যাদের বয়স 40 হয়ে গেছে, 50, অনেকে ভাই আমার তো 50 হয়ে গেছে, এখন ওয়ার্কআউট করতে পারবো। এই ভুল ধারণাগুলো ভাঙতে হবে, কারণ আপনার বাবা যদি ফিট থাকে, তাহলে আপনার সন্তানের ভিতরে ওই কোয়ালিটিসগুলো আসবে। তো আমরা বাবা দাদাদেরকে টার্গেট করছি, বিশেষ করে আমার টার্গেট বাবা দাদারা যেন সুস্থ হয়, তাহলে ইয়াং জেনারেশনে পরবর্তীতে সুস্থ হয়ে যাবে। জেনেটিকটা আসে ওই জায়গা থেকে। এটা হচ্ছে ব্যাপার। তো এটা হচ্ছে মূলত আমার টার্গেট। ওই একটা ফ্যাক্টর আছে, সাফার নাও দেন সাফারিং লেটার, রাইট? ওই একটা ফ্যাক্টর। আচ্ছা, সো সোহাগ ভাই, আপনার কাছেও সেম কোয়েশ্চেনটা, যে ফিটনেস ইন্ডাস্ট্রিতে আপনি যদি কোনো একটা চেঞ্জ আনতে চান, তাহলে সেটা কি হবে? ডেফিনেটলি হচ্ছে ফার্স্ট স্টেপটা নিতে হবে আমাদের, হচ্ছে ভাই যেটা বললো, উনি তো হচ্ছে এই বয়স্কদের নিয়ে কাজ করতে চান। আমার ইনিশিয়াল মুভমেন্টটা হচ্ছে আমার বয়সের বা আমার বয়স থেকে একটু নিচে যারা আছে, যারা বিভিন্ন দেখা যায় অনেকে ড্রাগসে, অনেকে ফোনে, অনেকে হচ্ছে ওই যে কিছুক্ষণ আগে যেটা বললাম যে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, এই জিনিসগুলোতে ইদানিং খুব বেশি হচ্ছে। আর এই যে দেখেন রাতে 2টা-3টার আগে মনে হয় না কেউ হচ্ছে ইদানিং ঘুমাতে যায় ফোন ব্যবহার করে। অনেককেই দেখবেন আপনার ফ্রেন্ড লিস্টে, আপনি যদি রাতে 2টা বাজে ঢুকেন, দেখবেন অ্যাক্টিভ আছে, ফেসবুকে বিভিন্ন অ্যাক্টিভ আছে। তো এই যে ছোট ছোট ডোপামিনগুলো রিলিজ করে, রাত্রে স্ক্রলিং করতেছে, ডোপামিন রিলিজ হইতেছে, সে মজা পাচ্ছে। কোথায় দিয়ে যেতে রাত 11টা থেকে 2টা বেজে গেছে বলতেও পারবে না। আমার নিজের ক্ষেত্রে হয়তো রাতে একটু দেরিতে ঘুমায়, কারণ আমার সব কাজগুলো শেষ করে রাতে ওইগুলো আস্তে আস্তে শেষ করতে, এই জন্য হয়তো। বাট আমি দিনে সেটা চেষ্টা করি পোষায় নেওয়ার অনেক ক্ষেত্রে। কিন্তু অনেকের কিন্তু সুযোগ হয় না, স্কুল থাকে, টিনেজার যারা আছে তাদের স্কুল কলেজ থাকে, ভার্সিটি থাকে, তা অনেকের ক্ষেত্রে সম্ভব হয় না। সো তাদেরকে ফার্স্ট ইনিশিয়াল স্টেপে মোটিভেশন দিতে হবে, তাদেরকে হচ্ছে এই যে কমিউনিটির ভিতরে আস্তে আস্তে আনতে হবে। তাদেরকে যদি আপনি টার্গেট করতে পারেন, তারা আরও 10 জনকে শেখাবে। আপনি যদি চেঞ্জ হন, দেখবেন আপনি আপনার ফ্রেন্ডকেও বলতেছেন যে তুইও জিমে আস, বা তুই এই জিনিসটা খাস কেন, এটা তো হচ্ছে শরীরে এই প্রবলেম করে। সো এই রুট লেভেল থেকে আমাদের শুরু করতে হবে জিনিসটা। খুব সুন্দর। যেমন ওনার সাথে একটু অ্যাড করি যে উনি ডোপামিনের যে ব্যাপারটা বলেন, আমাদের শরীরে কিন্তু ডোপামিনের একটা লিমিটেড স্টোর থাকে। হ্যাঁ, যে আপনার শরীরে এই পরিমাণ ডোপামিন সারাদিনে রিলিজ হবে। এখন ডোপামিন কিন্তু খালি নেশার হরমোন না, ডোপামিন হচ্ছে আপনার ভালো লাগার হরমোন। ডোপামিন রিলিজ হচ্ছে মানে আপনার ভালো লাগছে, হ্যাপি লাগছে। তো ধরেন কথা আপনার ডোপামিন রিলিজ হওয়ার পরিমাণ হচ্ছে 10 ইউনিট, মানে 10টা ইউনিট আপনার সারাদিনে রিলিজ হবে। তো মোবাইল স্ক্রল করা বা এমন কিছু, মানে ওই যে পর্ন
দেখা এগুলো কিন্তু ডোপামিনকে খুব দ্রুত এই স্টোরেজটাকে শেষ করে। অর্থাৎ আপনি 1 ঘন্টা 2 ঘন্টা যদি মোবাইল বা হচ্ছে এই পর্ন দেখেন বা যে কোনো কিছু একটা মজার গেম খেলেন, সাথে সাথে 10-এর ভিতরে আপনার 8 থেকে 9 ডোপামিন ইউনিট শেষ হয়ে যাবে, তো বাকি থাকছে 1। তখন ওই 1 ইউনিট দিয়ে আমাদের সারাদিন মন খারাপ থাকে। অনেকে বলেন না কথায় কথায় মন খারাপ থাকে, পড়ায় মন বসে না, স্ট্রেস থাকে। তো ওই যে আপনার যে এই 8 থেকে 9 ইউনিট আপনি শেষ করে ফেলেছেন, এখন বাকি 1 ইউনিট নিয়ে আপনি পকেটে নিয়ে ঘুরছেন। যেমন পকেটে যদি টাকা কম থাকে মানুষের মন খারাপ থাকবে, তো পকেটে যদি ডোপামিন কম থাকে তাও আপনার মন খারাপ এই যে মোবাইলের গেম যে বাচ্চারা খেলে বা মোবাইলে আজকালকার দেখা যায় যে প্যারেন্টসরা বাচ্চাদের খাওয়ানোর সময় হাতে মোবাইল এটা ডোপামিন রিলিজ করে, পরবর্তীতে তাদের আর ভালো লাগে না মোবাইল ছাড়া। তো এখানে একটা ব্যাপার আছে, হ্যাঁ এখন মোবাইল কিন্তু, যেমন আমি কিন্তু মোবাইল ইউজ করে মানে বলেছি যে আমি ধনী হয়েছি মোবাইল ইউজ করে, মানে যা কিছু ইয়ে করেছি মোবাইল এই ইন্টারনেট ইউজ করতে, এটার আবার একটা পারপাস থাকা লাগবে। হ্যাঁ আপনি পারপাস ইউজ করেন তাহলে আপনার সমস্যা হবে না। আমি যে টেকনিকটা বলবো সেটা হচ্ছে আপনার যেটা প্রোডাক্টিভ কাজ, অর্থাৎ আপনি ধরেন কোনো ভিডিও এডিট করেন বা মোবাইলে কোনো পড়াশোনা করছেন, রিসার্চ ঘাটাঘাটি করছেন, সেটা করবেন আপনি হচ্ছে আগে, মানে যেটা প্রোডাক্টিভ কাজ সেটা আগে করবেন, সেটাতে ডোপামিন কম রিলিজ হবে বা ডোপামিন ওইটাতে আপনার বেশি স্টোর মানে শেষ হয়ে যাবে। বাকি যে 2 থেকে 3 ইউনিট থাকলো সেটা আপনি এখন হচ্ছে গেমের পিছনে দেন, বুঝতে পারছেন? তাহলে অনেক সময় দেখা যায় যে আমরা যদি, আমি এটা অনেক রিসার্চে দেখা গেছে, আমরা যদি পড়াশোনা করার আগে গেম খেলি তাহলে পড়াশোনা করার সময় আমাদের মন বসে না, কিন্তু যদি আমরা পড়াশোনা করার পর গেম খেলি তাহলে কিন্তু আমাদের কোনো সমস্যা হয় না, আমাদের গেম তখনও ইয়ে করে। কারণ পড়াশোনা করার সময় কিন্তু আমাদের শরীর খুব অল্প পরিমাণে ডোপামিন রিলিজ করে। যদি আপনি গল্পের বই পড়েন তাহলে ভালো ডোপামিন রিলিজ করবে, যদি আপনি সিলেবাস রুটিন ফলো করেন তাহলে আপনার ডোপামিন অত বেশি খরচ হবে না। তো আপনার কি হয়, মোটিভেশনটা হাই থাকে। পড়াশোনা শেষ হয়ে যাওয়ার পর আপনার এই মোটিভেশন থাকবে যে পড়াশোনা শেষ হলে আমি খেলতে যেতে পারবো বা আমি এই করতে যেতে পারবো, আমি হচ্ছে গেম খেলতে পারবো। তখন যদি আপনি গেম খেলেন তাহলে আপনার এদিকে পড়াশোনাটাও হ্যাম্পার হলো না, প্লাস আপনি গেমটাও এনজয় করছেন। কিন্তু যদি আগেই খেলে ফেলেন তখন আপনার ডোপামিন শেষ হয়ে যাবে, তখন আপনার আর ভালো লাগবে না। এই প্রবলেমটা, এই টেকনিকটা ফলো করবেন, এটা বিভিন্ন রিসার্চে কিন্তু প্রুভড এই জিনিসটা। ভেরি ওয়েল রিসার্চড। এটা আসলে খুবই কমন এই জিনিসটা, আসলে ডোপামিনের যে ফ্যাক্টর, আর বাচ্চাদেরকে প্যারেন্টস আসলে মানে না জেনে অনেক সময় এই জিনিসগুলো করে ফেলে বা আরেকজনের বাচ্চাকে এনগেজ রাখার জন্য করে ফেলে, বাট এটা আসলে ফিউচারে তাদের জন্য একটা প্রবলেম। এই যে রিসেন্টলি একটা ভিডিও তৈরি করেছিলাম যে মুখের লালার যে ব্যাপারটা, এটা কিন্তু মুখের লালা কিন্তু খাবারে মনোযোগ দিলে আসে। আপনি যদি খাবার দেখতে দেখতে মানে অন্য কিছু একটা দেখছেন আর আপনি হচ্ছে খাবার খাচ্ছেন, অ্যাটেনশন থাকবে না। আমাদের ব্রেন কিন্তু ওই মানে স্যালাইভা বলে, যে স্যালাইভা এটা কিন্তু হচ্ছে আপনার রিলিজ করে যখন আমরা খাবারে মনোযোগ দিই, স্বাদ নিই, গন্ধ নিই তখন। তো এটা কখনোই রিলিজ হবে না, মানে প্রপারলি রিলিজ হবে না। আর এই স্যালাইভার ভিতরে কিন্তু এক ধরনের এনজাইম থাকে, এই এনজাইমটা কিন্তু আমাদের নিউট্রিশন হজম করতে বা অ্যাবজর্ব করতে সহায়তা করে। স্যালাইভা যত কম উৎপন্ন হবে, অর্থাৎ মুখের লালা যত কম উৎপন্ন হবে তত ওই এনজাইমটাও কম উৎপন্ন হবে, যার কারণে আপনি নিউট্রিশন এমন না যে পাবেন না, মানে পরিমাণটা কমে যাবে। ধরেন 70% পাবেন, মানে 30% পাবেন। হ্যাঁ, আপনি 10 গ্রাম প্রোটিন খাচ্ছেন, 7 গ্রাম পাবেন, 3 গ্রাম প্রোটিন, আপনার ওই এনজাইম কম উৎপন্ন হওয়ার কারণে আপনার শরীরে পাবেন। যার কারণে অনেকে হেলদি খাবার খায় কিন্তু শরীরে কাজে লাগে না, যে বলে ওজন বাড়াতে পারছে না। এগুলো অনেকগুলো ফ্যাক্টর। এগুলো আমরা যদি লাইফকে মানে ডিসিপ্লিন, ফিটনেস শুধুমাত্র এমন না যে জিমে যাবো আর হয়ে গেল ফিটনেস, সব কিছুতে ডিসিপ্লিন হতে হবে। দ্যাটস আ ভেরি ইম্পর্টেন্ট স্টাফ। সো আমরা দর্শকরা আজকে জানতেই পারলেন আমাদের দুইজন ভেরি ভেরি লাইক ওয়েল নোন ফেস অফ বাংলাদেশ। দে আর কন্ট্রিবিউটিং আ লট ফর আস, অ্যান্ড অলসো আবু সুফিয়ান তাজ ভাই এবং সোহাগ ভাই, তাদের যে আজকের যে আমাদের সাথে তাদের অভিজ্ঞতা শেয়ার করলেন, ডিফারেন্ট ধরনের নলেজ শেয়ার করলেন, আমি আশা করি যে দর্শকরা এটাই উপকৃত হবেন। আর আমরা এরকম এপিসোড নিয়ে আরও আসবো, বিভিন্ন ধরনের টপিক নিয়ে ফিটসমনিয়া অ্যাপের পক্ষ থেকে আপনাদের কাছে ডিফারেন্ট আরও এপিসোড নিয়ে আসবো। সো টিল দেন স্টে টিউনড অ্যান্ড সি ইউ নেক্সট টাইম। আমি ডিউক জোসেফ সাইনিং আউট। ধন্যবাদ।